প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। বাংলাদেশে এই সাম্প্রতিক গত 2-3 দিনে একটা খুব শব্দ নিয়ে খুব আলোচনা হচ্ছে, ক্লিন ফিড শব্দটি খুব একটু বাংলাদেশের কন্টেন্ট একটু নতুন, কারণ আমরা শব্দটি আগে খুব বেশি পরিচিত নয়। সহজ কথা হলো যে বিদেশি চ্যানেলগুলো বাংলাদেশে সম্প্রচার করতে হলে তাদের শুধু কন্টেন্ট সম্প্রচার করতে হবে, বিজ্ঞাপন প্রচার করতে পারবে না। মানে বিজ্ঞাপন মুক্ত চ্যানেল বাংলাদেশে সম্প্রচার করতে হবে, ক্লিন ফিড। এইটি আসলে মানে বিধানটি নতুন নয়, বিধানটি অনেক পুরনো, কিন্তু সেটি সরকার বাস্তবায়ন করছে গত 1 অক্টোবর থেকে, কড়াকড়ি করেছে। এবং তাতে যেটা হয়েছে, বাংলাদেশের চ্যানেলগুলো ছাড়া বাকি সবগুলো চ্যানেলের সম্প্রচার কেবল অপারেটররা বন্ধ রেখেছেন। তাদের দাবি যে ক্লিন ফিড তাদের পক্ষে তৈরি করা সম্ভব নয়। কিন্তু বিষয়টি আসলে মানে সরকার কেন এটি করলো কারণ হলো যে বাংলাদেশ থেকে বিশাল অঙ্কের বিজ্ঞাপন পাচার হয়ে যেত পাশের দেশগুলোতে, যাদের টেলিভিশন চ্যানেল বাংলাদেশে দেখা যায়, এবং সেখানে এমন অনেক পণ্যের বিজ্ঞাপন প্রচারিত হতো যেগুলো বাংলাদেশেও যাদের মার্কেট আছে, এবং তাতে বাংলাদেশের টেলিভিশনগুলো বিজ্ঞাপন থেকে বঞ্চিত হতো। পাশাপাশি সরকারও নানাভাবে তাদের আয় থেকে বঞ্চিত হতো। সব মিলিয়ে সরকার দেশের টেলিভিশনগুলো সুরক্ষা দেওয়ার পাশাপাশি নিজেদের স্বার্থের কথা চিন্তা করে বাংলাদেশে বিদেশি চ্যানেল সম্প্রচারে ক্লিন ফিড বাধ্যতামূলক করেছে। তবে এটি যে বাংলাদেশে প্রথম হয়েছে তেমন নয়, কিন্তু এটি অনেক পুরনো ব্যাপার। বাংলাদেশের চ্যানেলগুলো যখন ইউরোপ বা আমেরিকায় সম্প্রচারিত হয়, সেখানে কিন্তু ক্লিন ফিড সম্প্রচারিত হয়। বাংলাদেশে যে বিজ্ঞাপন আমরা দেখি, আমেরিকার লোক কিন্তু সেই বিজ্ঞাপনগুলো দেখতে পান না। এবং পাশের এশিয়ার অনেকগুলো দেশেই ক্লিন ফিড সম্প্রচারের ব্যবস্থা আছে। মানে বিদেশি চ্যানেল যে কোনো দেশে সম্প্রচারিত হতে হলে সেটা বিজ্ঞাপন মুক্ত হতে হবে। কিন্তু কোয়াব মানে কেবল অপারেটররা দাবি করছেন যে তাদের পক্ষে ক্লিন ফিড তৈরি করা সম্ভব না। সে কারণে গত 1 অক্টোবর থেকে বাংলাদেশে সব ধরনের বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রয়েছে। যদিও কিছু কিছু মানে সংবাদভিত্তিক চ্যানেল, বিদেশি চ্যানেল যেগুলোতে বিজ্ঞাপন নেই, সেগুলো বন্ধ রয়েছে আসলে ঢালাওভাবে। সরকার বলছে যে এক ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে সরকারের উপর, কিন্তু তথ্যমন্ত্রী বলেছেন কোনো চাপের কাছেই তারা নতি স্বীকার করবেন না। আমাদের আজকের আলোচনায় আমরা চেষ্টা করব ক্লিন ফিডের স্বার্থটা কাদের, বা কাদের স্বার্থ সংরক্ষিত হবে, বা কেবল অপারেটররা যারা দীর্ঘদিন বাংলাদেশের এই স্যাটেলাইট টেলিভিশনের বিকাশে আমাদের পাশে থেকেছে সবসময়, তাদের স্বার্থটা কোথায় আঘাত লাগছে, সেটা কিভাবে সমাধান করা সম্ভব, সেটাও আমরা আজকে শোনার চেষ্টা করব, যাতে সবাই মিলে বাংলাদেশের টেলিভিশনের ইন্ডাস্ট্রির বিকাশের স্বার্থে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি। আজকে যারা আমাদের সাথে যুক্ত হবেন, সবাই যুক্ত হবেন। কেউ স্টুডিওতে আমরা করোনার কারণে ওইভাবে স্বাগত জানাই নাই। আমাদের সাথে যুক্ত হবেন মোজাম্মেল বাবু, উনি অ্যাডকোর সিনিয়র সহসভাপতি এবং 71 টেলিভিশনের প্রধান সম্পাদক। আছেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক হারুন রশিদ। আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা। আছেন কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি SM আনোয়ার পারভেজ, এবং আছেন টপ অফ মাইন্ডের চেয়ারম্যান জিয়াউদ্দিন আদিল। ফলে এখানে বিজ্ঞাপন দাতা যারা সম্প্রচার করে সবার কাছ থেকে আমরা শুনবো যে কীভাবে এই সমস্যার একটা সুন্দর সমাধান বের করা সম্ভব। আমি শুরু করতে চাই একটু সৈয়দ ইশতিয়াক রেজাকে দিয়ে। রেজা ভাই, আপনার কাছে একটু জানার চেষ্টা করা যে এই ক্লিন ফিড নিয়ে যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখানে টেলিভিশনগুলো কিছু করার নেই, সরকার একটা বিধান করেছে, কেবল অপারেটর সেটি এই মুহূর্তে মানার জন্য প্রস্তুত নয়। যদিও সরকার বলছে তাদেরকে মানার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছিল, এখন আর এই ব্যাপারে তারা কোনো রকমের চাপের কাছে নতি স্বীকার করবেন না। ফলে বাংলাদেশে 1 অক্টোবর থেকে বাংলাদেশের 34টি চ্যানেল ছাড়া আর কোনো চ্যানেল দেখা যাচ্ছে না। আপনি যদি একটু পুরো পরিস্থিতিটা একটু মানে কার স্বার্থে, কেন, কিভাবে একটু যদি ব্যাখ্যা করেন দর্শকদের জন্য, তারপর আমরা আলোচনাটা চেষ্টা করব নানা দিকে এগিয়ে নিতে। ধন্যবাদ প্রভাস আমিন। আমি প্রথমেই যেটা বলবো যে সরকার কোনো টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করেনি। সরকার একটা আইন বাস্তবায়ন করতে গিয়েছে, যে আইনটা আমাদের সংসদে পাশ হওয়া একটি আইন, 2006 সালের কেবল পরিচালনা নীতিমালা আইন। এবং সেই আইনের 13-19 ধারায় পরিষ্কার করে বলা হয়েছে যে বাংলাদেশে কোনো বিদেশি চ্যানেল দেখাতে গেলে বিজ্ঞাপন বিহীন ভাবে দেখাতে, অর্থাৎ ক্লিন ফিড প্রদর্শিত হতে হবে। এখন এই আইনের বিধিগুলো প্রণীত হয়েছে 2010 সালে। তারপর থেকেই কিন্তু এই আইনটা বাস্তবায়নের ক্ষেত্রে নানা ধরনের আলোচনা চলছে। কিন্তু একথা ঠিক, সরকারও হয়তো এক ধরনের ছাড় দিয়েছে, কেবল অপারেটররা এবং ডিস্ট্রিবিউটররা সেটা সুযোগ দিয়েছে। 2016 সালে আপনার মনে থাকবার কথা, টেলিভিশন ওনার্স, শিল্পী, কলাকুশলী প্রত্যেকে শহীদ মিনারে একত্রিত হয়েছিল।
সেই সময় বেশ কিছু সেমিনারও করেছিল এডকোর উদ্যোগে, এবং সেখানে কিন্তু কেবল অপারেটরস এবং পরিবেশক সবাই একমত হয়েছিলেন যে বাংলাদেশে ক্লিন ফিড ভিত্তিতেই বিদেশি চ্যানেলগুলো সম্প্রচারিত হবে। গতকাল এডকো যে সংবাদ সম্মেলন করেছে সেখানে বিষয়টা পরিষ্কার করে উপস্থাপিত হয়েছে যে সরকার একটা আইন বাস্তবায়ন করেছে, সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি। এখন আমাদের যারা কোয়াব বলছেন, আপনি কোয়াবের অস্তিত্ব আসলে বাংলাদেশে এখন এই মুহূর্তে নেই। 2010 সালের পর থেকে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন বলে কোনো কিছু আর নেই, এবং এখানে ডিস্ট্রিবিউটররা তারা এখন একত্রিত হয়ে এই টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছেন। আমি বলবো এটা একটা আইন অমান্য আন্দোলন করছেন তারা, এই কারণে যে আইন বাস্তবায়নের ক্ষেত্রে যখন আইনের পরিপন্থী কিছু করা হয় সেটা আইন অমান্য আন্দোলন, সেইখানে তারা শরিক হয়েছে। তারা হয়তো বলতে পারেন যে তাদের অনেক সহকর্মী এখানে বিনিয়োগ করেছেন, তাদের অনেক লোকজন এটার সাথে জড়িত। বিনিয়োগ যদি তারা করে থাকেন তাহলে আইন 2006 সালের আইন অনুযায়ী লাইসেন্স নিয়েছেন, সেই আইন মানার জন্য তারা বাধ্য। সেই অনুযায়ী তাদের ক্লিন ফিডের জন্য যে প্রযুক্তি আহরণ করার কথা ছিল সেটিও তারা করতে বাধ্য ছিলেন এবং তাদের করাই উচিত ছিল, সেটাই বাঞ্ছনীয় ছিল। এবং ক্লিন ফিড তারা দিবেন কারণ ক্লিন ব্যবসা করার জন্য, সেই ক্লিন ব্যবসা তারা করতে চাচ্ছেন না বলেই মানুষকে জিম্মি করে আজকে তারা চ্যানেলগুলো বন্ধ রেখেছেন। এবং এটা তো আজকের কাজ নয়, এর আগে একবার সময় দেওয়া হয়েছে, 2016 সাল থেকে বারবার তাদেরকে তাগাদা দেওয়া হয়েছে, বেশ কয়েকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, তারা কিন্তু কাজটা করে নাই। আমরা গত 2 বছরের বেশি সময় ধরে এই ইস্যুটাকে সামনে আসতে দেখেছি এবং অত্যন্ত জোরালোভাবেই সরকার তার অবস্থান তাদের কাছে তুলে ধরেছে, কিন্তু তারা কাজটা করে নাই। সুতরাং সামগ্রিক বিবেচনায় আমি বলবো এই মুহূর্তে দর্শকদেরকে জিম্মি করে একটা বেআইনি কাজ পরিচালিত হচ্ছে, মানুষকে জিম্মি করে তারা চ্যানেলগুলো বন্ধ রেখেছে। শুভবুদ্ধির উদয় হলে তারা এখানে আগেই বিনিয়োগ করতেন, তারা এখানে আগেই ক্লিন ফিড সেপারেশনের কাজটা করতেন এবং সেই অনুযায়ী তারা এখানে ডাউনলিংটা করতে পারতেন। আপলিং যারা করে তারা হয়তো বলতে পারে, তারা হয়তো বলবে যে আপলিং যারা করে তারা বিজ্ঞাপন ছাড়া করতে পারছে না। থাইল্যান্ড যদি পারে, নেপাল যদি পারে, ভুটান যদি পারে, তাহলে বাংলাদেশ কেন পারবে না? বাংলাদেশ কি এতটাই অক্ষম একটা দেশ? বাংলাদেশ কি এতটাই একের ফ্রি স্টাইল একটা কান্ট্রি? মানুষকে জিম্মি করে সরকারের উপরে চাপ সৃষ্টি করার এই পয়তারাটা কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সংবেদনশীল মানুষ মেনে নিতে পারে না আমি মনে করি যে। এবং যারা বাংলাদেশের সুরক্ষা চায়, বিশেষ করে স্থানীয় শিল্পের সুরক্ষা চায়, তারা নিশ্চয়ই স্বীকার করবে যে টেলিভিশনে এই ওনাররা শত শত কোটি টাকা বিনিয়োগ করেছেন, তাদের ব্যাংক লোন আছে, এখানে শত সহস্র কর্মী কাজ করছেন, তাদের প্রত্যেকের পরিবার আছে, সেটাও তো বিবেচনায় নিতে হবে। এবং একটা কথা আমি বলে শেষ করি, যে কোনো আইন বাস্তবায়ন করতে গেলে সেই আইন কারো না কারো পক্ষে যায়, সেই আইন কারো না কারো বিপক্ষে যায়। আপনাকে বিচার বিবেচনা করতে হবে যে আইনটা অযাচিত ভাবে প্রয়োগ হয়েছে কিনা। আমি মনে করি না যে বাংলাদেশে অযাচিত ভাবে প্রয়োগ হয়েছে। ডিস্ট্রিবিউটর এবং কেবল অপারেটর প্রত্যেকের লাইসেন্স 2006 এর আগে হোক, 2006 এর পরে হোক, 2006 এর আইনকে মেনে ব্যবসা করার বাধ্যবাধকতা রয়েছে এবং তারা সেটা প্রতিশ্রুতি দিয়েই কিন্তু লাইসেন্সটা নিয়েছে। সুতরাং এখানে নতুন কোনো কথা আমার তো মনে হয় এই আলোচনাই করা উচিত না, আমাদের আলোচনা হওয়া উচিত আইন কিভাবে বাস্তবায়ন করা যায়। জি, জনাব ইশতিয়াক রেজা, আপনাকে ধন্যবাদ। মোজাম্মেল বাবু আমাদের সাথে যুক্ত হয়েছেন। বাবু ভাই, যেটা জনাব ইশতিয়াক রেজা যেখানে শেষ করলেন যে কিভাবে আইনটি বাস্তবায়ন করা যায় সেটা রাস্তা বের করা, আর দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার বিষয়টি সব শিল্পেই আছে, সব দেশেই আছে। ফলে বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রি, যেখানে রেজা ভাই বলছিলেন যে শত শত কোটি টাকা এবং অনেক মানুষের কর্মসংস্থান এখানে, সেখানে বড় বিজ্ঞাপন চলে যাচ্ছিল। এখন এই ক্লিন ফিড কিভাবে আমাদের দেশীয় টেলিভিশন শিল্পকে সুরক্ষা দিতে পারে? ধন্যবাদ প্রভাস। আমি আমার বন্ধু ইশতিয়াক রেজার বক্তব্য পর আসলে তেমন কিছু বলার নাই। আমি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যদি যখন বিদেশে সম্প্রচার করতে যায় আমাদেরকে বিজ্ঞাপন পূর্ণভাবে সমস্যা করতে হয়। এর পেছনে বহুবার বলা হতো, তারপরে বলি 4টি প্রধান কারণ হচ্ছে বিজ্ঞাপনগুলি এদেশের কৃষ্টি অনুযায়ী নির্মিত হয়েছে কিনা, সেগুলি সেন্সরশিপ প্রাপ্ত নয়। 2, যে বিজ্ঞাপনগুলি প্রচার হচ্ছে তার অর্থ বাংলাদেশের কোন চ্যানেল থেকে ডাইভার্ট করে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। 3, 100 টাকা বিজ্ঞাপন হলে 25 টাকা সরকার ভ্যাট এবং ট্যাক্স পায়। তো 1200 কোটি টাকায় 300 কোটি টাকা সরকার এবং ট্যাক্স ভ্যাট থেকে বঞ্চিত হচ্ছে। 4, এই ওভারফ্লো বিজ্ঞাপনের বিদেশি কিছু পণ্য আমাদের দেশীয় পণ্যের সাথে অসম প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। যেমন আমাদের দেশে কোনো একটা শ্যাম্পু যদি মার্কেট করতে যায়, তার বিজ্ঞাপনের বাবদ যে 10%, 7%, 8% যে খরচ, সেটা লোড করতে হয় বিজ্ঞাপন। তার মানে
তারা করতে না পারলে তো করতো না। আজকে ইন্ডিপেন্ডেন্টের একটা অনুষ্ঠানে বিশেষ কথাটা উঠে এলো যে আমরা খেলার দিকগুলি যখন নেই, এটা কোনো না কোনো দেশ প্রডিউস করে, কোনো না কোনো বিজ্ঞাপন এখানে থাকে। যে বিটিভি কিংবা জিটিভি কিংবা আমাদের অন্য টিভি জগতে অন্য কারো টেলিভিশন চ্যানেল ওনাদের পক্ষ থেকে কিংবা বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষ থেকেও তাদেরকে সহযোগিতার সুযোগ রয়েছে, যে কেননা প্রত্যেকেরই স্বার্থ এখানে জড়িত। তবে অন্যান্য দেশে ডিস্ট্রিবিউটারই দেওয়ার বন্দোবস্ত করে, ব্রডকাস্টাররাই করে। এবং এ ব্যাপারে আমরা সবাই মিলে একসাথে কাজ করলে এবং সরকার যে মিল করছে এটা প্রমাণিত হলে এর সমাধান আমি লক্ষ্য করছি, মানে আমি আশা করছি। এবং এই প্রয়োজনে এই নিয়ে আমরা সকল স্টেকহোল্ডাররা সরকারের সাথে বসতে পারি ট্রানজিশনটা কিভাবে স্মুথলি হ্যান্ডেল করা যায়। আজকে নেপালের একজন সাংবাদিক যুক্ত হয়েছিলেন, তারা বলেছিল নেপালে 1 বছর আগে যেটা ঘোষণা করা হয় তখন সকল পক্ষ থেকে বাধা এসেছিল, কেবল অপারেটররা খুবই অনিশ্চিত ছিল, অপারঙ্গম ছিল। এখন তারা সক্ষম হয়েছে, বিভিন্ন বিদেশি দূতাবাসেরও চাপ ছিল, সুখের ব্যাপার আমাদের দেশের উপর সুতরাং আমরা সহজেই এই ট্রানজিশন উত্তরণ করতে পারবো বলে আমার বিশ্বাস। জি জনাব মোজাম্মেল বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু দুজন টেলিভিশন সাংবাদিক এবং শীর্ষস্থানীয় সাংবাদিকের কথা শুনলাম। আমি একটু এস এম আনোয়ার পারভেজের কথা শুনি। মানে আপনারা যেই কারণে 1 অক্টোবর থেকে মানে বিদেশি টেলিভিশন সম্প্রচার বন্ধ রেখেছেন, সরকার যদিও কোনো টেলিভিশন নিষিদ্ধ করেনি, কিন্তু ক্লিন ফিড করা যাবে না এই কারণে আপনারা বলছেন। যা মোজাম্মেল বাবু যেটা বলছিলেন যে এটা বসে আলোচনা করে, প্রয়োজনে সরকারের সাথে আলোচনা করে সবাই মিলে একটা সমাধান বের করা যায়। নেপাল বা আমাদের আশেপাশের অনেক দেশেই ক্লিন ফিড চালু আছে। আপনারা কি মানে কিভাবে এই সমাধানটা চাচ্ছেন, যে কি করা যেতে পারে? জনাব এস এম আনোয়ার পারভেজ। ধন্যবাদ প্রভাষণ ভাই। আমি প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি যে আজকে ক্লিন ফিড নিয়ে যে কথাটা হচ্ছে, প্রথমত এটার দায়ভার কোনোভাবে কেবল অপারেটরের উপর বর্তায় না। আমি প্রথম থেকে বলে আসছি এটা দায়ভার কেবল অপারেটর না, এটা হলো প্রথমত ব্রডকাস্টার, তারপর হলো গিয়ে ডিস্ট্রিবিউটার। এবং ডিস্ট্রিবিউটারের এখানে কোনো করণীয় ভূমিকা নাই, কারণ ব্রডকাস্টার ব্রডকাস্ট করছে, আমরা ডাউনলিংক করছি তাদের একটা ডিকোডার বক্সের মাধ্যমে। আমার যে কোশ্চেনটা সেটা হলো 2006 সালের আইনটা নিয়ে আমরা এত কথা বলছি। 2006 সালটা আইন প্রণয়নের পর থেকে এটাকে যুগোপযোগী করার জন্য অনেকবার তাগিদ দেওয়া হয়েছে, ওকে আইনটা রয়েছে, আইনটা মেনে আমাদের বিজনেস করতে হবে, এটা হলো বাস্তবতা। কিন্তু যারা বাংলাদেশে এই চ্যানেলগুলি 2006, 8, 10, 12, 14, 16, 18 2 বছর বা 3 বছরের এগ্রিমেন্ট করে যখন মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে, ডাউনলিংকের পারমিশন নিয়ে, লাইসেন্স ফি দিয়ে, সেই ক্ষেত্রে কেন লিখিত রাখা হলো না যে বাংলাদেশে ক্লিন ফিড ছাড়া এই চ্যানেল ডাউনলিংক করতে দেওয়া হবে না? আমার একটা কোশ্চেন। লাস্ট একটা ডিস্ট্রিবিউশন লাইসেন্স হয়েছে, সেখানে কিন্তু একদম স্পষ্ট লিখিত দিতে হয়েছে যে আমি ক্লিন ফিড দিয়ে ব্যবসা পরিচালনা করব। এটা হলো গিয়া লাস্ট হয়তো 2 মাস বা 4 মাস আগের স্টোরি। কিন্তু এর আগে যে এতগুলি লাইসেন্স ইস্যু হলো, এতগুলি ডাউনলিংকের পারমিশন দেওয়া হলো, এটা আমার অ্যাজ এ কেবল অপারেটর আমার জানার ইচ্ছা। আমার সেকেন্ড কোশ্চেন হলো যে এই ক্লিন ফিডের সাথে বারবার কেবল অপারেটরকে একটা মনে হচ্ছে যে আসামির কাজ করে দাঁড় করানো হচ্ছে, যে দর্শকের জনপ্রিয়তা পুঁজি করে আমরা চ্যানেলটা বন্ধ রেখেছি। এখানে আমার অ্যাডকোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আছেন, উনি আমার সাথে কয়েকটা সভার মধ্যে ছিলেন এবং এখানে আমাদের কোনো ভূমিকা নেই, এটা উনিও আবার উল্লেখ করে গেছেন। আমরা বন্ধ করে দিয়েছি। এখন আমাদের যে 2রা অক্টোবর মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে যে সভাটি হয়েছিল 2রা সেপ্টেম্বর, সেখানে কিন্তু ব্রডকাস্ট ডিস্ট্রিবিউটর ছিলেন, আমরা ছিলাম, অ্যাডকো ছিল, ডিডিএস প্ল্যাটফর্ম ছিল। সব ওখানে যে জিনিসটা ফাইন্ড আউট করা হয়েছে যে 30শে সেপ্টেম্বরের পরে কোনো বিদেশি চ্যানেলে বিজ্ঞাপনযুক্ত চ্যানেল করা যাবে না। তখন আমরা যে কাজটি করেছে, আমরা লোকাল যে স্থানীয় পরিবেশক আছে, কারণ ব্রডকাস্টের সাথে কিন্তু কেবল অপারেটর সম্পৃক্ততা নাই, লোকাল পরিবেশকের কাছে আমরা জানতে চেয়েছি 30 তারিখের মধ্যে যদি ক্লিন ফিট করা না যায় আমরা তো সেই চ্যানেল ব্রডকাস্ট করতে পারবো না। তো ওনারা ওনাদের লেভেল থেকে তাদের ব্রডকাস্টারের সাথে যোগাযোগ করেছে সেভারাল টাইম, যেটা তারা আমাদেরকে ইনফর্ম করেছে যে তারা এই মুহূর্তে কষ্ট জানিয়েছে। এখন 30 তারিখে যখন 13 সেপ্টেম্বরে আমাদেরকে একটা পত্র প্রদান করা হয়, এটার কপি অ্যাডকো পেয়েছে, আমরা যারা স্টেক হোল্ডার আছে আমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে
1 অক্টোবর থেকে বিজ্ঞাপন যুক্ত কোনো চ্যানেল আমরা সম্প্রচার করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমার ক্লিন ফিড নাই, আমি একজন অপারেটর এন্ডের থেকে আমি যদি বিজ্ঞাপন যুক্ত চ্যানেলটা প্রচার করি তাহলে আমার ফাইন হবে, আমার লাইসেন্সটা ক্যান্সেল হবে। অ্যাটলিস্ট এখন আমার লাইসেন্সটা তো ক্যান্সেল হয় নাই, বিকজ আমার যেহেতু ইনফ্রাস্ট্রাকচার নাই, আমার যেহেতু সেই অবকাঠামো নাই, আমার যেহেতু সেই সক্ষমতা নাই, আমার এন্ডের থেকে গভর্নমেন্ট কিন্তু বলে নাই যে চ্যানেল বন্ধ করে, গভর্নমেন্ট বলেছে ক্লিন ফিড ছাড়া চ্যানেল পরিবেশন করা যাবে না। এখন আমি ক্লিন ফিড দিতে পারছি না, তো সেই ক্ষেত্রে কি মানে আমার তো আমার নেটওয়ার্ক, আমার লাইসেন্স বাঁচানোর জন্য হলেও তো আমাকে বন্ধ করতে হবে, ইজন্ট ইট? জি, এই প্রশ্নটা কেন দর্শকের মুখোমুখি করা হচ্ছে, কেবল অপারেটর ভার্সেস দর্শক? আমার মনে হয় জায়গাটা একটা ভুল বুঝাবুঝি হচ্ছে। ভুল বুঝাবুঝিটা হচ্ছে প্রথম আমি কি বলতে পারি? জি জি বলেন রেজা ভাই, একটু প্রশ্ন করেন ভাই। আপনি তো অনেকগুলো ক্লেম করে গেছেন আমাদের উপরে, আমি সেই প্রসঙ্গে আর নাই যাই। আজকে শুধু ছোট্ট একটা কথা বলি, আজকে দীর্ঘ 24 বছরে আমরা কেবল নেটওয়ার্ক গড়ে তুলেছি এবং আজকে ইনফ্রাস্ট্রাকচারের উপরে, এই অবকাঠামোর মধ্যেই কিন্তু বাংলাদেশে এতগুলি চ্যানেল পৌঁছেছে, মানুষের একটা বিনোদনের ব্যবস্থা করেছি। বাট এটা ঠিক না যে আমরা দর্শকের ইয়েটা পুঁজি করে আমরা কিছু করতে যাচ্ছি। এবার নেবার কালকে আমাকে বলুক এই 20টা চ্যানেল অন করে দেন, উইদিন মিনিট আমরা অন করে দেবো। আজকে রাত 1টার সময় বলুক এই কাজটা করেন, কারণ আমি বাংলাদেশের আইন মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে লাইসেন্স প্রাপ্ত হয়ে আমি বিজনেসটা করছি। মন্ত্রণালয়ের অর্ডারের বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নেই, কারণ আমার এত কষ্টের লাইসেন্সটা একটা মানে ব্যত্যয়ের কারণে আমার লাইসেন্সটা ক্যান্সেল হবে। নিশ্চয়ই এটা আপনিও চাবেন না, যারা উপস্থিত আছে কেউ চাবে না। এবং আইনটা মেনে, যেহেতু আইন করেছে, আইনটাকে মানে মেনে আমাকে চলা, এটাই হলো গিয়া আমার উদ্দেশ্য। কিন্তু এই জিনিসটা ঠিক না যে আমরা বন্ধ করে দিয়েছি। আমরা যেহেতু বিজ্ঞাপন মুক্ত চ্যানেল দর্শকের কাছে দিতে পারছি না বিধায় সেই ক্ষেত্রে আমরা ব্যর্থ, বা আমাদের ব্রডকাস্টার বা আমাদের ডিস্ট্রিবিউটর ব্যর্থ, কিন্তু এটা সরাসরি কোনোভাবে কেবল অপারেটরের উপরে আসে নাই। একটা আমার ছোট্ট জানার যে 2006 সালের আইন, এখন 2021, এত বছরে আপনারা মানে এই আপনারা নিজেদের সক্ষম করে তুললেন না কেন? মানে ক্লিন ফিট করার জন্য নিজেরা আপনারা তৈরি হলেন না কেন? প্রফেশন ভাই, আমি প্রথমেই বলেছি যে আইন 2006, ইমপ্লিমেন্টে আসছে আমরা 2017-18 থেকে চেষ্টা করা, সরি 19-20 থেকে চেষ্টা করা হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। বিকজ তার আগে তো এই কোশ্চেনটা কেউ রেজ করে নাই। আইনের অনেকগুলি ধারা উপধারা আছে, যদি ওইটা মানা হয় কোনো কেবল নেটওয়ার্ক থাকবে না, অনেক টেলিভিশন চ্যানেলও থাকবে না। মানে দেশের কথা বলছি না, যে আইনের যদি আমি পুঙ্খানুপুঙ্খ সব ধরি, কারণ আপনি আইনের মধ্যে দেওয়া আছে যে আপনার ডিস্ট্রিবিউশন লাইসেন্স নিতে হলে ব্রডকাস্টারের সাথে আপনাকে চুক্তিবদ্ধ হতে হবে। সেই চুক্তিবদ্ধ বিদেশি যেহেতু, সেটা বাংলাদেশ এম্বাসির মাধ্যমে সেই চুক্তিটা অ্যাটাস্টেড হয়ে তথ্য মন্ত্রণালয়ে আসে, ওখানে যাচাই বাছাই কমিটি আছে, ওখান থেকে এনওসি দেয়। এনওসি দেওয়ার পরে প্রতিটা চ্যানেল ডাউন লিঙ্কের অনুমোদন দিতে হয়। তাহলে এতগুলি রাস্তা পার হয়ে যখন আসে, সেখানে কেন প্রথমে আটকে দিল না যে উইদাউট ক্লিন ফিড এই চ্যানেল বাংলাদেশে ব্রডকাস্ট করা যাবে না? লাস্ট যে ডিস্ট্রিবিউশন লাইসেন্সটা ইস্যু হয়েছে সেখানে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে যে এই ক্লিন ফিড ছাড়া আপনারা এখানে পরিচালনা করতে পারবেন না। তাহলে আজকে 2006 থেকে 2021, এই 15 বছরে অন্তত বাংলাদেশে 5টা ডিস্ট্রিবিউটর চেঞ্জ হয়েছে। 5টা ডিস্ট্রিবিউটর। এখন 5টা ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে কারো কাছে এই লিখিত মুসলেখা নেওয়া আছে কিনা, এটা আমি সবিনয়ে জানতে চাই আপনাদের মাধ্যমে। আচ্ছা, জানাব আনোয়ার পারভেজ, আপনাকে ধন্যবাদ। রেজা ভাই কিছু একটা যুক্ত করতে চেয়েছিলেন, একটু যুক্ত করবেন নাকি? আমি প্রথমেই বলি যে আমি যুক্ত করছি যে উনি যেটা বলেছেন যে সেটা হলো যে কোন কাউকে বলা হয়নি যে তুমি ক্লিন ফিড সম্প্রচার করবা, এই চুক্তিবদ্ধ হয়ে তাকে লাইসেন্স দেওয়া হয়নি। এটি একটি ভুল কথা। যখন একটা লাইসেন্স নেওয়া হচ্ছে তখন তাকে আইনের কথা বলা হচ্ছে, আইনের ভিতরে ক্লিন ফিডের কথা বলা হয়েছে, সুতরাং আলাদা করে ক্লিন ফিডের কথা বলাটা যৌক্তিক। আমি কোনো ডিস্ট্রিবিউটরকে ডিফেন্ড করছি না, আমি যেটা জানি আমি সেটুকু বলি। আমি একটু বলি, আমি শেষ করে দিই হারুন ভাই, 30 সেকেন্ড। হারুন ভাই আপনার কাছে আসছি, রেজাল্টটা শেষ করে দিই। হ্যাঁ, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইজ ভেরি হাই। প্রথম কথা হলো অনেক ডিস্ট্রিবিউটর নিজেরাই আবার অপারেটর, সুতরাং এই জায়গাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক ডিস্ট্রিবিউটর অপারেটরের ব্যবসা করছে, এইটা চিহ্নিত হওয়া দরকার। এবং বাবু ভাই যেটা বললেন যে আপনারা ডিস্ট্রিবিউটরের উপরে চাপ প্রয়োগ করতে পারতেন, আপনারা অনেক বড় বিনিয়োগ করেছেন, সারা দেশে আমাদের চ্যানেলকে নিয়ে গেছেন। বাংলাদেশের চ্যানেলগুলোকে আপনারা 1 টাকাও দেন না, উল্টো এটা প্রচার করার জন্য আপনাদেরকে অনেক কিছু দিতে হয়, বক্স সহ অনেক উপহার দিতে হয়। এই পয়েন্টে আমি একটা কথা বলবো,
এই পয়েন্টে কথা বলবো, যদি জি। ইশতিয়াক ভাই এই কথাগুলি আসে তাহলে কথার পিঠে অনেক কথা চলে আনোয়ার আসবে। ভাই আমি আপনার কাছে যেটা- আসবো আবার, যে কথাটা আনোয়ার নিয়ে ভাই আমি হচ্ছে, আপনার এই কাছে আসবো কথাটা- আবার, আমি একটু হারুন ভাইয়ের কাছে একটু যাচ্ছি। হারুন ভাই, আপনার জায়গাটা থেকে যেই সমস্যাটা এখন হয়েছে, বাংলাদেশের দর্শকরা বিদেশি চ্যানেল দেখতে পাচ্ছে না, আপনার কাছে কি এটার মানে একটা যৌক্তিক সমাধান কিভাবে বের করা সম্ভব? আমি আপনাকে বলি, আমাকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। আমাকে কয়েকটা জিনিস বিচার করতে হবে। এক নাম্বার হচ্ছে যে পৃথিবীতে বাস্তবতাটা কি। শুধু বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোন দেশে এরকম বাইরের দেশের বিজ্ঞাপন যুক্ত কোনো কন্টেন্ট প্রচারিত হয় না। আমি এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নে অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলে কাজ করেছি, আমরা অন্য ব্রডকাস্টিং ফোরামে কাজ করেছি, কোথাও এটার কোনো নজির নাই। তাহলে এটা হচ্ছে বাস্তবতা, হচ্ছে যে এক দেশে অন্য দেশের চ্যানেল আর একটি দেশে প্রবেশ যখন করে তখন সে ক্লিন ফিড নিয়ে সে প্রবেশ করে, সেখানে তার অন্য দেশের বিজ্ঞাপন সেখানে দেওয়ার কোনো দৃষ্টান্ত নাই। এক। দুই নাম্বার হচ্ছে এইটাকে বাস্তবায়ন করার জন্য, অ্যাডমিনিস্ট্রেট করার জন্য আমাদের দেশে আইন আছে। আইনটা হচ্ছে 2006 সালে। পারভেজ ভাই যেটা বারবার বলছেন যে কাউকে বলা হয় নাই, কাউকে অঙ্গীকার নেওয়া হয় নাই যে আমি এটা করবো না, এটা করবো না, অঙ্গীকার নেওয়ার প্রয়োজন নাই, এটা ইশতিয়াক রেজা যথার্থই বলেছেন। কোন আইনকে রেফার করা হয় মাত্র যে এই আইনের বুনিয়াদে আপনাকে লাইসেন্স দেওয়া। এখন একটা প্রশ্ন হচ্ছে যে এই ডিস্ট্রিবিউশনের সাথে কেবল এই যে বিদেশি চ্যানেল পরিচালনার সাথে পক্ষ তিনটি পক্ষ, একটা হচ্ছে ব্রডকাস্টার, আর একটা হচ্ছে যিনি এখানে ডিস্ট্রিবিউশন দিচ্ছেন, আর একটা হচ্ছে যে কেবল অপারেটর। এখন কোন একটি বেআইনি কাজের দায় বা যেটা আইন সিদ্ধ নয়, সেই কাজের আইন সিদ্ধ নয় এমন একটি কন্টেন্ট প্রচারের জন্য কম দায়ী হলেও কিন্তু কেবল অপারেটর সেই দায়িত্ব অস্বীকার করতে পারেন না। বিকজ তিনি এটার সাথে কতটুকু তার পারঙ্গমতা আছে, কতটুকু সংশ্লিষ্ট আছে, সেটার বাইরে হচ্ছে যে তার মাধ্যমেই এই বিজ্ঞাপন যুক্ত কন্টেন্ট প্রচার হয়ে কেবল টেলিভিশনের যে আইন আছে সেই আইন লঙ্ঘিত হচ্ছে। এখন আজকে হঠাৎ অনেকের কাছে মনে হতে পারে যে হুট করে যে 1 অক্টোবর থেকে এটা বন্ধ হলো কেন? 1 অক্টোবর থেকে বন্ধ হয়েছে, এটা তো সাম্প্রতিক, এটা এক্সিকিউশনটা হয়েছে 1 অক্টোবর থেকে, কিন্তু এর আগে আরো 2বার কিন্তু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এবং 2বার ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এবং সেই ইনিশিয়েটিভ নেওয়ার পরে পরবর্তীতে ছাড় দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনাদের যারা যারা এটার সাথে পক্ষ আছেন, ব্রডকাস্টার ওখান থেকে ব্রডকাস্ট করছে না, আমরাও যখন বিটিভি ওয়ার্ল্ড যখন ইন্ডিয়ার জন্য ব্রডকাস্ট করি, আমরা কিন্তু ক্লিন ফিড আমরা সেখানে ব্রডকাস্ট করি, আমরা ডিটিএইচ প্ল্যাটফর্মে, ডিডি প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যখন যাই। সুতরাং এই সময় কিন্তু যথেষ্ট দেওয়া হয়েছে, এবং এই সময়ের প্রেক্ষিতে যেটা কাঙ্ক্ষিত ছিল যে তারা ক্লিন ফিড এখানে প্রচারের একটা ব্যবস্থা করবেন, অথবা ডিস্ট্রিবিউটার তিনি একটা ব্যবস্থা নেবেন, অথবা ব্রডকাস্টার একটা ব্যবস্থা নেবেন। এখন পারভেজ ভাই যেটা বলছেন যে আমরা দর্শককে জিম্মি করছি না, কিন্তু একটা একরোখা একটা ব্যাপার ঘটে গেছে। সেটা হচ্ছে ক্লিন ফিড অনেক চ্যানেল কিন্তু এখনো আমাদের টেলিভিশনে অ্যাভেলেবল, কিন্তু ওনারা এই ক্লিন ফিড দেখা যাচ্ছে না বলে সব বিদেশি চ্যানেলই বন্ধ করে দিয়েছে। সেখানে একটু জেদ পরিলক্ষিত হয়, কিন্তু এটা যে খুব কঠিন ব্যাপার না, এটা মোজাম্মেল বাবু শুরুতেই বলেছেন। মোজাম্মেল বাবু তিনি নিজেও প্রকৌশলী, তিনি ব্রডকাস্টার, তিনিও এক্সপিরিয়েন্স লোক। এটা খুব কঠিন ব্যাপার না। এই 2 বছরের যে সময়টা ছিল, এই 2 বছরের সময়ে ওই যিনি ব্রডকাস্টার তার সাথেও এটা নিয়ে বার্গেইন করা যেত, অথবা ডিস্ট্রিবিউটররা কোনো ব্যবস্থা নিতে পারতেন, অথবা কেবল অপারেটর তার পয়েন্টেও হয়তো এখন বলবো যে 4000 কেবল অপারেটর তো এই ব্যবস্থা নেবে না, সেই ক্ষেত্রে কেবল অপারেটরের সংখ্যা হয়তো কমে যেত, সেখানে তাদের যে সার্ভিস প্রোভাইডার যেটা আরো যেটা আছে গ্রাসরুট লেভেলে যেভাবে করে, ফিড অপারেটরের সংখ্যা হয়তো বেড়ে যেত। কিন্তু ওনারা বারবার আরেকটা কথা বলেছে যে আমরা যদি এই কাজ করতে গেলে আমাদের যে করতে হবে, আমাদেরকে যে ইনভেস্টমেন্ট করতে হবে, সেই ইনভেস্টমেন্টটা আমাদের দর্শকের কাছ থেকে তুলে নিতে হলে, সাবস্ক্রাইবার কাছে তুলে নিতে হলে এই 300 টাকা 200 টাকা 400 টাকায় তখন সার্ভিস দেওয়া সম্ভব না। সেটা তো পরের বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে যে আমাকে এই আইনটা মান্য করতে হবে। পৃথিবীর যে বাস্তবতা, ব্রডকাস্টিং এর যে টেকনিক্যাল এথিক্স এন্ড ব্রডকাস্টিং যে এথিক্স, নট অনলি কন্টেন্টের এথিক্স, বিজনেস এথিক্স, সেই বিজনেস এথিক্সটা সব পক্ষকেই মান্য করতে হবে। এটা সব পক্ষের দায়িত্ব আছে, এবং সবাই মিলে, এটা এমন আজ আরো 2 বছর সময়, এরকম সময় বহু চলেছে। সরকার ছাড় দিয়েছে 15 বছর, যে ঠিক আছে আপনারা দাঁড়ান, আমাদের টেলিভিশন দালাক লোকজন কেবলে অভ্যস্ত হোক, এখন ডিটিএইচ এ অভ্যস্ত হোক, অভ্যস্ত হওয়ার জন্য ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এই ছাড় যে আর দেওয়া হবে না, এই সতর্ক বার্তা কিন্তু দেওয়া হয়েছে। কিন্তু আমার কেন জানি মনে হয়েছে আমরা এই সতর্ক বার্তাটাকে যারা যারা পক্ষ আছে, কেবল অপারেটরের অনেক
পজিটিভ ভূমিকা আছে সেটা মোজাম্মেল বাবু বলেছেন, সবাই বলেন, কিন্তু আরো যারা পক্ষ আছে তারা কেন জানি খুব একটা দায়িত্বশীলতার সাথে এই বিষয়টি হ্যান্ডেল করেছেন বলে আমার মনে হয় না। সেটা হ্যান্ডেল করা খুবই জরুরি হলে প্রথমত কেবল অপারেটরকে যদি আমি আইনসম্মত ফিড দেই তাহলে তিনি সেটা তার দর্শকের তার সাবস্ক্রাইবারের কাছে পৌঁছে দেবেন। আর উনি যেটা বলছেন যে আমার কাছে সেই ধরনের ফিড নাই জন্য আমি দিচ্ছি না, কিন্তু সেই ফিড নেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা খুব বেশি দৃশ্যমান হয়। জনাব হারুন রশিদ, আপনাকে অনেক ধন্যবাদ। পারভেজ ভাই, আমি আপনার কাছে একটা ছোট্ট জিনিস জানার, যেটা জনাব হারুন রশিদ যেটা বলছিলেন যে যেসব চ্যানেলে বিজ্ঞাপন নেই, বিজ্ঞাপন ছাড়া কিছু কিছু চ্যানেল আছে, সেগুলো আপনারা বন্ধ রেখেছেন। উনি যেটা বলছেন যে এটা একটু কি জেদের ব্যাপার কি মনে হচ্ছে, মানে ওনার কাছে যেটা আপনারা কি যেটাতে নেই সেটা তো চাইলে চালাতে পারতেন, সেটাও বন্ধ রেখেছেন কেন? প্রহসন ভাই, আমি বলি এখানে এটা মিস ইন্টারপ্রেট করার কোনো রিজন নাই। মন্ত্রী মহোদয় যে আমরা যে বন্ধ করেছি চ্যানেলগুলি, যেহেতু মানে ইনস্ট্যান্ট সাথে সাথে কিন্তু মোবাইল কোর্টও পরিচালনা হয়েছে। এখন অ্যাকচুয়ালি আমাদের যে চ্যানেলগুলি চলছে সবগুলি চ্যানেলে মানে বিবিসিতে বিজ্ঞাপন আছে, ইন্ডিয়ান বিজ্ঞাপন, হ্যাঁ, যে আমরা বন্ধ করেছি। এবং গতকালকে পরিচালক আমাদের ইকবাল সুবহান ভাই, যদি ভাই সরকার আমরা কথা বলেছি যে আমরা অ্যাডকো এবং কোয়া মিলে আমরা একটা দেখি যে বিজ্ঞাপন বিহীন কটা চ্যানেল আছে, আগামী 2-3 দিনের মধ্যে একটা ফাইন্ড আউট করে আমরা সেই তালিকা অনুযায়ী বাকি চ্যানেলগুলি ইয়ে করি। তো এখন যে কথাটা দাঁড়িয়ে যে আমরা বন্ধ করেছি, অনেকগুলি মোবাইল কোর্ট, অনেকগুলি কেবল টিভি নেটওয়ার্কে জরিমানা করা হয়েছে, অনেকগুলি কেবল টিভি নেটওয়ার্ক যে চ্যানেলগুলি হয়তো 2-1টা চ্যানেল অন ছিল, এখন ম্যাজিস্ট্রেট সাহেব যখন যায় তখন তারা শুধু আইনটাকে দেখা, এবং সরকার যে আমাদের চিঠিটা দিয়েছে যে বিহীন চ্যানেল চালাতে হবে, ইনস্ট্যান্ট আমরা হলো যে আমরা আগে সবগুলি চ্যানেল বন্ধ করি। এখানে বিজ্ঞাপন নাই এরকম চ্যানেলের সংখ্যা মানে 2-4-5-7টা চ্যানেল থাকতে পারে, হয়তো বিজ্ঞাপন নাই, যেহেতু সব চ্যানেল দেখা হয়ে ওঠে না। এর বাইরে আপনি যদি সিএনএন, বিবিসি, আল জাজিরা বলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু বিজ্ঞাপন আসে, কিন্তু এখানে কিন্তু লেখা ছিল না যে স্বল্প বিজ্ঞাপন অথবা ওই ধরনের। কিন্তু চিঠিটা যেটা দেওয়া আছে যে কোনো ধরনের বিজ্ঞাপন দেওয়া চ্যানেল পরিচালনা করা যাবে না। এখন আমরা যদি সরকার যদি আজকে বলে, একটা আমাদের চিঠি দিয়ে বলে যে এই 10টা চ্যানেল আপনারা চালান, আমরা সেই 10টার সাথে সাথে আমরা অন করে দেবো। কালকে যদি বলে বা 20টা চ্যানেল, এই চ্যানেলগুলি স্বল্প বিজ্ঞাপন থাকুক, যাই থাকুক, এটা তখন তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমেই আমরা চালাচ্ছি। তখন যদি কেউ আমাদের নেটওয়ার্কে যায়, সেই ক্ষেত্রে আমরা তো অন্তত সেই চিঠিটা দেখাতে পারবো যে এটা মন্ত্রণালয়ের অনুমতি প্রাপ্ত। আমরা সেই জন্য কিন্তু এটা কিন্তু একদম টোটালি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যে আমরা ইচ্ছাকৃতভাবে বন্ধ করেছি বিজ্ঞাপন। যে চ্যানেলগুলি অন হবে আপনারাও ইনশাল্লাহ দেখবেন যে আপনারাও বিজ্ঞাপন দেখতে পাবেন। তো এখানে আমাদের অপরাধটা কোথায়? মন্ত্রী মহোদয় কিন্তু বলেছে যে এটা ওনারা কোনো মানে ইচ্ছাকৃত করে নাই। আজকে যেটা আমরা শুনেছি যে মন্ত্রী মহোদয় আমাদেরকে মানে সাধুবাদ জানিয়েছে, আইনটার সাথে সাথে আমরা অন্তত মেনেছি, এই জন্য আমাদেরকে থ্যাংক ইউ দিয়েছে। জি জনাব এস এম আনোয়ার পারভেজ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। কথা বলছিলাম বাংলাদেশে বিজ্ঞাপন মুক্ত বিদেশি চ্যানেল সম্প্রচারের যে আইনটি অনেক পুরনো, সেটি কার্যকর হয়েছে গত 1 অক্টোবর থেকে। তাতে বিদেশি সব চ্যানেলই আপাতত সম্প্রচার বন্ধ রয়েছে। সেটি কিভাবে একটি ভালো যৌক্তিক সুন্দর সমাধান বের করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করছি। ছোট্ট বিরতির পর ফিরে আসছি। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম বাংলাদেশে বিজ্ঞাপন মুক্ত বিদেশি চ্যানেলের সম্প্রচারের যেই আইনটি বিধানটি ছিল আগে থেকেই, সেটি কার্যকর হয়েছে গত 1 অক্টোবর থেকে। এবং যেটি বাংলাদেশ টেলিভিশন সাবেক মহাপরিচালক হারুন রশিদ বলছিলেন, যেটা শুধু বাংলাদেশে এতদিন পরে হচ্ছে বটে, কিন্তু এটা অন্যান্য দেশে এটা অনেক আগে থেকেই হচ্ছে। ফলে এটা একটা বাস্তবতা, এটা আমাদেরকে যেভাবে হোক এটা করতে হবে, মেনে নিতে হবে দেশীয় শিল্পের স্বার্থেই। রাস্তাটা বের করতে হবে কীভাবে। আমাদের সাথে টপ অফ মাইন্ডের গ্রুপের চেয়ারম্যান জিয়াউদ্দিন আদিল আছেন, তবে তাকে আরেকটু অপেক্ষা করবো, কারণ মোজাম্মেল বাবু ওনার একটি খুবই পারিবারিক কাজ আছে, উনি চলে যাবেন। উনি আরেকটু ওনার কাছ থেকে যেই সমাধানের কথা শুনছিলাম,
এই আইনটি মানতে হবে। কিন্তু এখন বাংলাদেশের দর্শক, আমি যদি সাধারণ দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, 3 দিন ধরে তারা বিদেশি কোনো চ্যানেল দেখতে পারছেন না, সেটা স্পোর্টস হোক, নিউজ হোক বা নাটক হোক, বা ভারতের নাটক হোক, দেখতে পাচ্ছেন না। আনোয়ার ভাইরা মানে আনোয়ার পারভেজ অনেক কথা বললেন যে আসলে যে ওনাদের কিছু করার নেই, এখন চালাইতে গেলে ওনাদের লাইসেন্স বাতিল হয়ে যাবে। আসলে সমাধানটা কি? ক্লিন ফিট তো হইতেই হবে, যেটা হারুন ভাই বললেন, এটা বিশ্বের বাস্তবতা। না, এখন সমস্যা হচ্ছে কি, মানে ব্রডকাস্টাররা তো আমাদের উপর এই সুযোগটাই নিচ্ছে। ব্রডকাস্টাররা দেখতে চায় যে মানুষের স্বাধীন টেলিভিশন ভিউইং এর যে অধিকার রয়েছে, এই অধিকার লঙ্ঘিত হচ্ছে, কোনো সন্দেহ নাই। সুতরাং তারা এই মানুষের অধিকারের চাপটা আমাদের উপর প্রয়োগ করে গত 15 বছর যাবৎ আইন অমান্য করে আসছে। এখন এই আমাদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে পারভেজেরও দায়িত্ব আছে, আমারও দায়িত্ব আছে, ইফতেখারেরও দায়িত্ব আছে, হারুন ভাইয়েরও দায়িত্ব আছে। যদি ব্রডকাস্টাররা ক্লিন ফিট না দেয়, নেপালে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন সবাই মিলে একটা কনসোর্টিয়াম করে দে ফর্ম এ প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আসবে এবং ক্লিন করে দেশের আইন মেনে রক্ষিত হবে। মেবি আমি এই ধরনের আহ্বান করতে চাই। আপনি কেবল টেলিভিশন ওনার এবং আমরা সবাই মিলে আমরা প্ল্যাটফর্ম করি, কিন্তু আইন তো মানতে হবে। আমি ইউকেতে গেলে গাড়ি চালাতে চাইলে ওরা বলবে ওয়েলকাম, যদি ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে, বাট আমাকে তো আইন মেনে চলতে হবে। আমার কাছে এটা মানে জাতীয়তা বোধে আক্রমণ মনে হচ্ছে। আমার রীতিমতো মানে অহমে লাগছে যে একটা দেশের আইন অন্যান্য দেশগুলি অবজ্ঞা করে চলবে। এটা কেমন মানে ভঙ্গতা, এটা কেমন উদ্বেগী। সুতরাং এটা হতে পারে না। এখন আমি দেশের জন্য উদ্বুদ্ধ হয়ে সকল স্টেক হোল্ডারকে একত্র হয়ে এই সমস্যার সমাধানের জন্য কম্বাইন্ড একটা প্ল্যাটফর্ম তৈরি এবং তথ্য মন্ত্রণালয়ের সাথে বসে যৌক্তিক একটা সময়, 1 মাস 2 মাস 3 মাস এর বেশি নয়, এর মধ্যে একটা প্ল্যাটফর্ম চালু করে তথাকথিত ডিস্ট্রিবিউটরদেরকে হয়তো এই ডিস্ট্রিবিউটরদের আমরা বিলুপ্ত করে দিতে পারি। আমরা সরাসরি ফিড গ্রহণ করে এবং আইন মেনে চলবো। ডিস্ট্রিবিউটররা ইজ ফেইলিং, মেবি পারভেজের জন্য একটা বড় সুযোগ যে ডিস্ট্রিবিউটর নামক লেয়ারটা বিলুপ্ত হয়ে যাবে। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই। লেটস টেক ইট আপ। আমি বাবুর সাথে একমত, আমি একমত। বিচারের জন্য রাজপথে যুদ্ধ করেছি, আসেন জাতীয় সার্বভৌমত্ব, ডিজিটাল সার্বভৌমত্ব এবং স্বার্থে আমরা একত্রিত হয়ে এটা একটা তীব্র জবাব, আমরা একটা জবাব দেওয়ার চেষ্টা করি এবং আমার মনে হয় আমরা যদি একত্রিত হই এই জবাব আমরা দিতে পারবো। আজকে এইটুকুই, আমরা নিশ্চয়ই একটা সুন্দর সমাধান দেখতে পাবো। আমি ছোট্ট একটা কথা বলে আমি ছেড়ে দিচ্ছি, যেহেতু কাজ আছে। আমি শুধু এটুকু বলবো যে ঠিক আছে, সমাধানে একটা সমাধানে যেতে হবে এটা, এবং অবশ্যই উইন উইন একটা সিচুয়েশনে যেতে হবে, এবং সেটার জন্য সমস্ত পক্ষ বসে কথা বলে তারপরে একটা সমাধানের পথে যাওয়া মানে উচিত বলে আমি মনে করি। জি, আনোয়ার ভাই আপনার কাছে আসবো পরে। জিয়াউদ্দিন আদিল অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, এবং আদিল ভাই আপনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আমাদের দেশের টেলিভিশন শিল্পগুলোর পাশে, আপনারা যারা বিজ্ঞাপনদাতারা, আপনারা দীর্ঘদিন ধরে আছেন এবং আমরা মিলেমিশে এই যে মানে আনোয়ার ভাই কোয়াব, আমরা একসাথেই বেড়ে ওঠা বাংলাদেশের এই স্যাটেলাইট টেলিভিশনের শিল্প। এই যে যেটা বাবু ভাই বললেন, যেটা যে বাংলাদেশের যে বিজ্ঞাপন পাচার বছরে যে 1200 কোটি টাকার বিজ্ঞাপন চলে যাচ্ছে, এটা যদি বাংলাদেশের টেলিভিশনগুলো পেত তাহলে বাংলাদেশের টেলিভিশনগুলো আরও বিকশিত হতে পারতো, কন্টেন্ট ভালো হতে পারতো, ভালো ইনভেস্টমেন্ট হতে পারতো, লাইভের ফেসিলিটিস বাড়তে পারতো। এই জায়গাটাতে যেই সমস্যাটা এখন একটা জট লেগেছে, এটার ব্যাপারে আপনার পরামর্শ কি? আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের এই স্যাটেলাইট টেলিভিশনের কাছ থেকে দেখছেন, জনাব জিয়াউদ্দিন আদিল। ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো প্রসঙ্গ এখানে এনেছেন, আর আমার অবস্থানটা আসলে আরেকটা প্রেক্ষিতে, অর্থাৎ বিজ্ঞাপনদাতা এবং ক্লায়েন্টদের পক্ষ থেকে আসলে আমি যদি কিছু বলতে পারি, কারণ আমার অবস্থানটা আরেকটা স্টেক হোল্ডার। আমাদের এই পুরো ব্রডকাস্টিং এর একটা বড় স্টেক হোল্ডার হচ্ছেন অডিয়েন্স এবং বিজ্ঞাপনদাতা। আমি সরকারকে ধন্যবাদ দিচ্ছি অনেক দেরিতে হলেও এই ধরনের একটা যুগোপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য,
এবং আমাদের সরকার আমাদের আকাশ নীতিতে যেটা আমাদের দেশের জন্য ভালো হবে, যেটা আমাদের অডিয়েন্সের জন্য ভালো হবে এবং আমাদের দেশীয় শিল্পের জন্য ভালো হবে, কোম্পানিগুলোর জন্য ভালো হবে, সেই নীতি করবেন। সেটাতে অবশ্যই দেশের স্বার্থ থাকবে। এখানে সব দেশের স্বার্থ দেখে তার আকাশ নীতি ঠিক করে, আমাদের সরকারও তাই করবেন। আমি একটা ছোট্ট উদাহরণ দেই, আমি নাম না নিয়েই বলছি। আহ, ধরুন একটা বিদেশি বিস্কিট কোম্পানি এই দেশে গত 15 বছর ধরে দেখা যায় বিদেশি চ্যানেলের মাধ্যমে, তার এই দেশে কোনো অবস্থানই নেই, কোনো ডিস্ট্রিবিউশনই নেই। কিন্তু কালকে যদি সেই বিস্কিটটা লঞ্চ করতে চায়, অনায়াসে সে টেকনাফ থেকে তেঁতুলিয়া তার ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, কারণ বিস্কিটটার একটা অ্যাওয়ারনেস গত 15 বছরে হয়ে গেছে এই মাত্র। হয়ে গেছে। কিন্তু একটা দেশীয় বিস্কিট কোম্পানি যদি, আমি নাম নিয়েই বলছি, যদি ফ্রেশ বা আমাদের হক বা অলিম্পিক, তারা যদি একটা বিস্কিট কোম্পানি নামাতে চান বা একটা ভ্যারিয়েন্ট আনতে চান, তাদের কিন্তু প্রতিটা টোটাল যা বাজেট তার 10 to 15% তাকে বিজ্ঞাপনে খরচ করতে হবে, তাকে ট্যাক্স ভ্যাট দিয়ে তাকে বিজ্ঞাপনটা চালাতে হবে। এবং তার জন্য এটা কমপ্লিটলি একটা অসম প্রতিযোগিতা, তাকে শুরু করতে হচ্ছে শূন্য থেকে, এবং তাকে ট্যাক্স ভ্যাট দিয়ে এই মার্কেটটা তৈরি করতে হচ্ছে তার গ্রাহকের জন্য। তো এইখানে আসলে আমাদের দেশীয় শিল্প তো অবশ্যই একটা অসম প্রতিযোগিতায় পড়ে গেছে। আমি আমার ক্লায়েন্ট বা বিজ্ঞাপনদাতা যারা আছে তাদের পক্ষ থেকেই বলছি, এটা দীর্ঘদিন ধরে একটা ইস্যু হয়ে আসছে। বাবু একটা উদাহরণ দিয়েছে একটা শ্যাম্পু কোম্পানির। অনেক বছর আগে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল আমার ক্লায়েন্ট ছিল, এবং তারা বাংলাদেশে যথেষ্ট খরচ করতো, প্যান্টিন, হেড এন্ড শোল্ডার, বেশ নাম করা তাদের কিছু ব্র্যান্ড আছে। এবং গত বছর 5-7 ধরে তারা আর খরচ করছেই না, কারণ তাদের খরচ করার দরকার নেই বাংলাদেশি চ্যানেলে। তাদের যে স্পিল ওভার এফেক্ট ফরেন চ্যানেলের, সেটা দিয়ে তার মার্কেট অলরেডি অ্যাওয়ারনেস তৈরি হয়ে যাচ্ছে এবং সে সাস্টেইন করে যেতে পারছে। এটার জন্য বাংলাদেশের জন্য তার 1 টাকাও দিতে হয় না, এবং বাংলাদেশ সরকারকে তার 1 টাকা ট্যাক্সও দিতে হয় না। তো এই জিনিসটা আসলে দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে, এবং আমাদের সরকার দেরিতে হলেও দেশীয় শিল্প এবং দেশীয় বিজ্ঞাপনদাতাদের স্বার্থটাও যে এখানে জড়িত সেটা উপলব্ধি করতে পেরেছে। এর সাথে সাথে আরেকটা উদাহরণ আমি দেই এখানে, যদিও সরাসরি প্রাসঙ্গিক না। বছর 2-1 আগে কোকাকোলাকে ফ্রান্স সরকার একটা প্রায় কয়েক মিলিয়ন ডলার জরিমানা করে। তার একটা কারণ ছিল, তারা গুগল এবং ফেসবুকের মাধ্যমে ভিন্ন দেশ থেকে ফ্রান্সের অডিয়েন্সকে বিজ্ঞাপন দেখাচ্ছিল। সো ফ্রান্স সরকার কোকাকোলা কোম্পানিকেই একটা ভ্যালুয়েশন ধরে বলে দিয়েছিল যে তোমার এই দেশে যে পণ্য যেহেতু তোমার এই দেশে আছে, এবং বিজ্ঞাপন যেহেতু তুমি খোলা নীতিতে এসছো, এটার মূল্য এই, এবং এটার জন্য তোমাকে এত টাকা ট্যাক্স দিতে হবে। এই হিসাবগুলো কিন্তু, উদাহরণগুলো আছে, এবং এগুলো ইমপ্লিমেন্টেড। টেলিভিশনের ক্ষেত্রে এটা আরো সহজ, বিকজ টেলিভিশন ইজ এ সাবস্ক্রাইবার মডেল লার্জলি। পৃথিবীর মানে আমরা একটা সাবস্ক্রিপশন মডেলের দিকেই চলে গেছি। কেবল অপারেটর তো কেউ ফ্রি দেন না, তারা তো একটা সাবস্ক্রিপশনের বেসিসেই চ্যানেলগুলো দেন। কাজে এখানে ক্লিন ফিডের ধারণা তো পৃথিবীতে অলরেডি প্রতিষ্ঠিত, যেটা হারুন ভাই বললেন, এবং এই ফিড গুলো আছে। হয়তো মূল্য বেশি মূল্য কম, সেটা কি হবে সেটা আরেকটা বিষয়। বাট আমি ব্যক্তিগতভাবে বলি, আমি স্পোর্টস ব্রডকাস্টিং এর রাইটস এর সাথে জড়িত। বাংলাদেশে যে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা আমরা বিদেশ থেকে নিয়ে আসি এবং বিদেশি দেশীয় চ্যানেলে দেখাই, সেটারও কিন্তু একটা ক্লিন ফিড অ্যাভেলেবল থাকে। সেটার জন্য আমাদেরকে প্রিমিয়াম দিতে হয়। সেই ফিডটা আমরা এনে আমাদের দেশীয় চ্যানেলে দেখি, আমরা বিজ্ঞাপন সংযুক্ত করি। কাজে ক্লিন ফিড ধারণা প্রায় গত 1 দশক ধরে প্রতিষ্ঠিত, এবং এটা অ্যাভেলেবল, এটা আনঅ্যাভেলেবল কিছু না। তারা যেটা করে, বিদেশি চ্যানেলরা তারা যেটা করে, তাদের 2 ধরনের ফিড এখানে অ্যাভেলেবল, ডার্টি ফিড এবং ক্লিন ফিড। ক্লিন ফিড ইজ এ প্রিমিয়াম ওয়ান। ক্লিন ফিডের জন্য লোকজন, অডিয়েন্সকে টাকা দিতে হয়, ডিস্ট্রিবিউটরকে টাকা দিতে হয়। আর যেটা ডার্টি ফিড বিজ্ঞাপন, সেটা অনেকটা ফ্রি টু এয়ারে চলে, এবং তারা প্যান রিজিয়ন ধরে বিজ্ঞাপনগুলো চালান। অর্থাৎ বাংলাদেশ, সার্ক কান্ট্রিজ এবং জিসিসির কিছু কান্ট্রিকে ধরে তারা এক ধরনের বিম ডিস্ট্রিবিউট করে, যেটা ইন্ডিয়াতে চলে না। ইন্ডিয়ার জন্য আবার ডিফারেন্ট। সো যদি আমাদের পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য দেশগুলো তাদের আকাশ নীতিতে তাদের মার্কেটকে সংরক্ষিত রাখতে পারে, তাহলে আমরা কেন পারবো না আমাদের আকাশ নীতিতে আমাদের দেশীয় স্বার্থকে দেখে সংরক্ষণ করার জন্য? এখানে আনোয়ার ভাই বা ডিস্ট্রিবিউটর, আমি এখানে 2টা লেয়ার আছে, আমি টেকনিক্যালি যেটা বুঝতে পারলাম। ডিস্ট্রিবিউটর একটা এন্ড, যারা রাইটসটা নিয়ে আসেন চ্যানেলের, আরেকটা হচ্ছে কেবল অপারেটর, যারা ডিস্ট্রিবিউশনটা লাস্ট মাইল পর্যন্ত পৌঁছে দেন। আসলে এই জায়গাতে আসলে সবাইরই একটা স্টেক হোল্ডার ইনভলভমেন্ট আছে, যেহেতু রাইটসটা যারা নিয়ে আসেন চ্যানেলের, তাদের এই নেগোসিয়েশন করার বিষয়টা আমাদের সরকার কি চাচ্ছে, এই কমিউনিকেশনটা তারাই করবেন। বিবিসি হোক, আর সেটা জিটিভি হোক, আর সেটা স্টার প্লাস হোক, তাদের যেহেতু ফ্রি অ্যাড ফ্রি চ্যানেল আছে, তারা সেই অ্যাড ফ্রি চ্যানেলটা বাংলাদেশে নিয়ে আসবে। এটার জন্য সময় হতে পারে, এর জন্য মূল্য হতে পারে, সেটা ডিফারেন্ট ডিসকাশন, সেটাতে আমরা যেতে পারি। কিন্তু নাই বা অপশন নাই, এইটা আসলে ঠিক না। আমি হারুন ভাই যেটা একটু আগে বলেছেন, এইটা অনেক দেশে অলরেডি ইমপ্লিমেন্টেড,
এবং এটা আমাদের দেশে এখন সময়ের দাবি আসলে ইমপ্লিমেন্টেশনটা হওয়ার। ধন্যবাদ। জি, জনাব জিয়াউদ্দিন আদিল, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন রেবিট হোল ওটিটির সিইও রফিকুল্লাহ রোমেল। আমি একটু আপনার কাছে বাংলাদেশে, মানে বাংলাদেশ না শুধু ওয়ার্ল্ড ওয়াইড এখন ওটিটি প্ল্যাটফর্ম অনেক বেশি জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশে অনেক ধরনের নেটফ্লিক্স বা অনেকগুলো আছে। আপনি একটু জানতে চাচ্ছি যে এই যে বিতর্কটা চলছে সেখানে ওটিটি প্ল্যাটফর্মের, মানে আমি যদি একটু সামনের দিকে তাকিয়ে বলি, ভবিষ্যৎটার দিকে তাকাই, সেটার প্রভাবটা কীরকম পড়বে ওটিটিতে? ধন্যবাদ প্রভাসটা। আমরা খুব ক্রিটিক্যাল একটা টাইমে আসলে এই প্রশ্নটা তুলেছি, এবং গত 2 দিন ধরে যে সিচুয়েশনটা, যেই সময় আমাদের এই টিভি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ হয়ে গেছে, তার প্রথম কয়েক ঘন্টা আসলে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো সচল ছিল হচ্ছে বিভিন্ন ওটিটির মধ্যে। তো আপনি যে প্রশ্ন করেছেন তার দুটো ভাগ আছে। প্রথম জিনিস হচ্ছে যে দ্য কনসেপ্ট অফ ওটিটি এবং আইপিটিভি ইজ ডিফারেন্ট গ্লোবালি। এই যে আদিল ভাই একটু আগে যে কথাটা বলছিলেন, সো ওভার দ্য টপ যে সার্ভিসগুলা সেগুলা মোস্টলি ভিওডি প্ল্যাটফর্ম, ভিডিও অন ডিমান্ড, যেমন নেটফ্লিক্স, যেমন হইচই, যেমন জি5। আর প্রত্যেকটা টিভি চ্যানেলেরই আসলে তাদের নিজস্ব বিজনেস আছে, তারা বিভিন্ন মাধ্যমে এটা ডেলিভার করে, যেমন কোএক্সিয়াল ক্যাবেল দিয়ে যেমন ডেলিভার করে, যেটা নিয়ে আমরা আজকে কথা বলছি, ঠিক একইভাবে আইপিটিভির উপরেও আসলে ওইটা ডেলিভার করে। সো বাংলাদেশে যে জিনিসটা হয়েছে, বাংলাদেশে এই ওটিটি আর আইপিটিভির মধ্যে কোনো সুস্পষ্ট ডিমার্কেশন আসলে নাই। আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি যে মাননীয় তথ্যমন্ত্রী কয়দিন আগে বলেছেন যে ওটিটির একটি খসড়া নীতিমালা হয়েছে বা হচ্ছে। যদিও আমরা জানি না যে এই খসড়া নীতিমালা প্রণয়ন যখন হয়েছে তখন ওটিটির স্টেক হোল্ডারদের সাথে যথেষ্ট আলোচনা হয়েছে কিনা। আমরা যদি তাকাই, আমাদের দেশে আইপিটিভির একটা লাইসেন্স দেওয়া আছে, এবং সেই লাইসেন্সে বিটিআরসি গত 19 তারিখে যে সুনির্দিষ্টকরণ প্রজ্ঞাপন দিয়েছে, সেখানে বলেছে যে আইপিটিভি লাইসেন্স থাকবে শুধুমাত্র বাংলাদেশে আইএসপি লাইসেন্স যাদের আছে তাদের, মানে হচ্ছে আপনার ব্রডব্যান্ড এবং ওয়াইফাই প্রোভাইডার যারা আছেন তারা, এবং তাদের আবার সুনির্দিষ্ট একটা লাইসেন্স থাকতে হবে। কিন্তু আমরা আবার একই সাথে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যারা মোবাইল অপারেটর আছেন প্রত্যেকেরই আবার একটা করে অ্যাপ আছে, যে অ্যাপটাকে তারা লার্জলি ওটিটি প্ল্যাটফর্ম বলেন, কিন্তু সেই ওটিটি প্ল্যাটফর্মের ভেতরেও আবার লাইভ টেলিভিশন দেখা যাচ্ছে। সো আমরা দেখছি যে একটা জিনিস যেটার ভিতরে ভিওডি আছে সেটার ভিতরে আবার লাইভ টেলিভিশন চ্যানেলও আছে। তো 2021 সালে এসে আমরা যদি প্রশ্ন করি আমাদের এই ইন্ডাস্ট্রিকে যে আমাদের দেশের সবচেয়ে প্রমিনেন্ট আইপিটিভি কোনটা, তাহলে আসলে কোনো উত্তর নাই। আমাদের দেশে কিন্তু কোন আইপিটিভি নাই। যেমন রেডিয়েন্ট আইপিটিভি এক সময় ছিল নর্থ আমেরিকাতে, আমরা সবাই নাম জানি, যে এই যে যেমন এটিএন দেখা যেত বা আমাদের প্রত্যেকটা টিভি চ্যানেল দেখা যেত। সো বাংলাদেশের আসলে এরকম আইপিটিভি প্ল্যাটফর্ম কোনটা আসলে নাই। না থাকার কারণ হচ্ছে এই ওটিটি এবং আইপিটিভির মাঝখানে যে ডেফিনেশন ওয়াইজ গ্লোবাল ডিমার্কেশন আছে সেটা বাংলাদেশের মার্কেটে অনুপস্থিত। সো এই জায়গায় একটু আমাদের রেগুলেশনের কিছু কাজ আছে। আর আপনার বাকি যে প্রশ্নটা যে ওটিটির ভেতরে আসলে টেলিভিশন নাই, আপনি যদি দেখেন যে নেটফ্লিক্সে কিন্তু কখনো লাইভ টিভি চ্যানেল দেখানো হয় না, বা অ্যামাজনে কিন্তু কখনো লাইভ টেলিভিশন দেখানো হয় না। হটস্টারে বা জি5 এর ভেতরে ওরা জিটিভি কিন্তু লাইভ দেখায় না, ওরা ওই চ্যানেলের কন্টেন্ট গুলাকে ভিডিও অন ডিমান্ড হিসাবে দেখায়। র্যাবিট হলে লাইভ খেলা দেখানো হয়, কিন্তু টি স্পোর্টস বা জিটিভি কে লাইভ দেখানো হয় না। আমরা খেলাটা আসলে ক্লিন ফিড হিসাবে দেখাই, মানে এই যে সরকারের যে আইন আছে সেই আইনটাকে মেনে। তো আমাদের যে ওটিটি গুলো আছে সেই ওটিটির জন্য এরকম একটা সুস্পষ্ট দিক নির্দেশনা দরকার। কারণ একটু আগে সবাই বলছেন, বাবু ভাই একবার বলেছেন, আনোয়ার ভাইয়ের কথাও আসলে এসেছে, যে এই টেলিভিশন যে দর্শকটা এটা কিন্তু স্যাটেলাইট থেকে আস্তে আস্তে ইন্টারনেটের দিকে চলে যাবে, আপনার মোবাইল অপারেটর বা ইন্টারনেট বা আইপিটিভি যেটাই বলি না কেন। সো এই যে নীতিমালাগুলো, সেই নীতিমালাগুলো এখনই তৈরি করে ফেলা দরকার, আইপিটিভির জন্য প্রয়োজন আছে। জি, এখনই তৈরি করে ফেলা দরকার। আমরা যেহেতু তৈরি করার প্রক্রিয়াতে আছি, আমার মনে হয় যে পুরো জিনিসটাকে একটা শৃঙ্খলা, আইনি শৃঙ্খলার মধ্যে আনা দরকার। জনাব রফিকুল্লাহ রোমেল, আপনাকে ধন্যবাদ। আমাদের একটা বিরতিতে যেতে হবে, আপনাকে ধন্যবাদ। বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো।
প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম বিদেশি চ্যানেলের বিজ্ঞাপন মুক্ত সম্প্রচার নিয়ে। জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন ইন্ডাস্ট্রি এখন একটা খুব মানে সংকটকাল পার করছে যদি আমি এভাবে বলি, কারণ আপনি একদম শুরু থেকে ইটিভি থেকেই বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির কাছ থেকে দেখছেন, কিন্তু এখন ধরেন গুগলে বিজ্ঞাপন চলে যায়, ইউটিউবে বিজ্ঞাপন চলে যায়, ফেসবুকে চলে যায় এবং টেলিভিশনে চলে যায়। সরকারের এই সিদ্ধান্ত বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রিকে কিভাবে কতটা সুরক্ষা দিবে? মানে আমরা এটা বাস্তবায়ন তো শুরু হয়েছে, এর সুফল আমরা বাংলাদেশ টেলিভিশনগুলো কিভাবে পেতে পারে? আইনটা বাস্তবায়ন হলে আমার কাছে যেটা মনে হয় যে একটা প্রথম জায়গা হলো যে বিজ্ঞাপনের জায়গাটা কিছুটা হলো বিজ্ঞাপন ফেরত আসবে, কিন্তু টেলিভিশনগুলোকে নিজের ব্যবস্থাপনাও কিন্তু উন্নত করতে হবে। তাকে নতুন যুগের সাথে নতুন সিস্টেমের সাথে যদি নিজেকে অ্যাডজাস্ট করতে না পারে, কন্টেন্টের দিকে যদি না তাকাতে পারে, মানুষকে জোর করা তো আমি খাওয়াতে পারবো না আমার কন্টেন্ট। এবং ডিজিটাল প্ল্যাটফর্মে যে বিজ্ঞাপন চলে যাচ্ছে এটা তো বাস্তবতা, এখানে আমি জোর করে আটকাতেও পারবো না। সেই ডিজিটাল প্ল্যাটফর্মে আমি কতটা সরব হতে পারি, আমি নিজেকে ট্রেডিশনাল মিডিয়ায় রেখে কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে আমি নিজেকে সংযুক্ত করতে পারি, সেই ক্রিয়েটিভিটিটা লাগবে। আরেকটা জায়গা হলো যে আমার কিছু আইনেরও কিন্তু আমার সরকারের সহযোগিতা প্রয়োজন আছে। দেখেন, এই কথাগুলো বলছি এই কারণে যে হারুন ভাই এখানে আছেন, সদ্য বিটিভি থেকে তিনি অবসরে গেছেন। সরকার বহু টাকা ব্যয় করে নানা ধরনের প্রোমো বানায়, ফিল্ম বানায়, নানা দিবস উপলক্ষে এটা বানায়, এগুলো পত্রিকায় যখন দিতে যায় সরকার টাকার বিনিময়ে দেয়, কিন্তু টেলিভিশন গুলোতে বিনা পয়সা প্রচার করে। আমার তো এয়ার টাইম চাই, তা আমার এটা কি, আমি কেন এটা ফ্রি টাইম প্রচার করি? এটা নিয়ে এডকোর কথা বলা উচিত, কিন্তু আমরা দেখছি এডকো এই জায়গাটায় নীরব আছে। হয়তো লাইসেন্সের কারণে বা কোনো কারণে এই জায়গায় কোনো একটা কিছু আছে যেটার কারণে তারা কিছু বলে না। কিন্তু এই যে ফ্রি, একের পরে কোনো সংস্থা, কোনো বাহিনী, কোনো পরিচয় অধিদপ্তর প্রত্যেকেরই কোনো না কোনো প্রোমো কিন্তু আমার এখানে যাচ্ছে। আরেকটা কথা বলছি, একটু আগে জিয়াউদ্দিন আদিল বলছিলেন যে এই যে রবি কিংবা গ্রামীণ ফোন, এরা অ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের লাইভ টেলিভিশন সম্প্রচার করছে, কন্টেন্ট প্রচার করছে, নাটক প্রচার করছে, গান প্রচার করছে। আচ্ছা, তাদের কি এগুলো প্রচার করার কথা? তাদেরকে তো ফোনের লাইসেন্স দেওয়া হয়েছিল। তাহলে তারা যদি এখন নাটক প্রচার করতে পারে, টেলিভিশন ওয়ালারা তাহলে ফোনের ব্যবসা করুক, তাই না? তো এই মানে অসাম্যটা কিন্তু দূর করাটা খুব প্রয়োজন আছে। তবে সবচেয়ে বড় কথা, আমি আবারও বলবো, আমাদের দিকে আমরা দৃষ্টিটা দিতে চাই, আমাদের দিকেও আমাদের একটু তাকাতে হবে। বাংলাদেশের গণমাধ্যমের সবচেয়ে বড় দুর্বলতা হলো হারুন ভাই গণমাধ্যম থেকেই সরকারি চাকরিতে গেছেন, গণমাধ্যম থেকে ব্যক্তি মানে প্রাইভেট লাইফে আবার ফেরত এসেছেন। সুতরাং এবং হারুন ভাইয়ের হাত ধরে আমি সাংবাদিকতা এসেছি। আমি বলবো যে আমাদের গণমাধ্যমের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা নিজেদেরকে প্রাতিষ্ঠানিক করতে পারিনি। এই যে প্রাতিষ্ঠানিক করতে না পারা, এখানে যে একটা প্রচার হিউম্যান রিসোর্স সিস্টেম না করা, এখানে কর্পোরেট সিটিজেনশিপ আনতে না পারা, এগুলোর দায় কিন্তু দিন শেষে ওনারশিপ প্যাটার্নের উপরে। একটা পলিসি বডিও দরকার রেজা ভাই, একটা পলিসি বডি খুব মিসিং এখানে সম্প্রচার মাধ্যমে। না আছে, ওই যে ব্রডকাস্ট কমিশন হবে, আমরা অপেক্ষা করছি, আজ পর্যন্ত সেটা হলো না। একটা অনুন্নত দেশ নেপাল, তারা আমাদের পরে শুরু করে তারা এতদিনে ব্রডকাস্ট কমিশন করে ফেলেছে, আমরা কিন্তু করতে পারছি না। তো ব্রডকাস্ট কমিশন করলে তো আজকে আনোয়ার ভাই কোথায় যেত? কমিশনের কাছে যেত। আজকে আনোয়ার ভাইকে তো দৌড়ায় এই অথরিটি সেই অথরিটির কাছে যেতে হতো না, তাই না? একবার বিটিআরসি, একবার তথ্য মন্ত্রণালয়। আমার কাছে মনে হয় যে একটা কম্প্রিহেন্সিভ সলিউশনের দিকে আমাদের যেতে হবে। প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি দেশটাকে নিয়ে চিন্তা করি, দেশের কন্টেন্ট চিন্তা করি। আদিল একটা অসাধারণ কথা বলছেন, এফএমসিজি প্রোডাক্ট, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, কিচ্ছু লাগে না, তারা তো পুরো ডিজিটাল মানে আকাশটাকে ব্যবহার করে, আমার বাংলাদেশের আকাশকে ব্যবহার করে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এক্সপ্লোর করে ফেলছে। অথচ আমার যে ইন্ডাস্ট্রি আছে সে কিন্তু ধুকে ধুকে মরছে। সুতরাং দিন শেষে বিষয়টা দেশপ্রেমের। বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোকে বাঁচাতে সরকারেরও সহযোগিতা প্রয়োজন, নিজস্ব উদ্যমটাও কিন্তু সৃজনশীলতাও খুব গুরুত্বপূর্ণ। জি জনাব ইশতিয়াক রেজা, আপনাকে সাথে কেবল অপারেটর। জি অবশ্যই, আপনাকে তো লাগবেই, আপনাদের ছাড়া হবে না। জি জনাব ইশতিয়াক রেজা, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন আনিসুর রহমান তারেক, উনি ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের সভাপতি। টেলিভিশনের জন্য যারা বিজ্ঞাপন সংগ্রহ করেন তার কাছ থেকে আমরা একটু তাদেরও এই জায়গাতে তাদেরও বক্তব্য আছে এবং তাদেরকে নানা রকমের সমস্যায় পড়তে হয়। কারণ যখন নাকি ভারতের চ্যানেলে দিলে যদি অনেক বেশি দর্শক দেখে, ফলে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে যারা বিজ্ঞাপন সংগ্রহ করে তারা গিয়ে কিন্তু পায় না।
আনিসুর রহমান তারেক এখনো যুক্ত করা যায়নি। আচ্ছা, আমি তার কাছে আসব। আমি আবার একটু জিয়াউদ্দিন আদিলের কাছে আসছি। আদিল ভাই, আপনি অনেক দিন ধরে আমাদের সাথে আছেন। এই সরকারের এই সিদ্ধান্তটি যেটা অলরেডি কার্যকর হয়েছে, এখন কার্যকর হতে গিয়ে নানা রকমের বাধা বিঘ্ন, চ্যালেঞ্জ ইত্যাদি ইত্যাদি, সেটা কীভাবে সমাধান করা যায়? বাবু ভাই বলেন একটা কম্বাইন্ড এফোর্ট লাগবে, পারভেজ ভাই সবাইকে নিয়েই। আমি একটু আপনার কাছে জানতে চাও, যেটা রেজা ভাইয়ের কাছে জানতে চাইছিলাম। রেজা ভাই বলেছে টেলিভিশন পার্সপেক্টিভ থেকে, আমি বিজ্ঞাপনদাতাদের পার্সপেক্টিভ থেকে যদি জানতে চাই যে এই সিদ্ধান্ত বাংলাদেশ মানে বাংলাদেশের স্যাটেলাইট ইন্ডাস্ট্রিকে কিভাবে সুরক্ষা দিবে বা সামনের দিকে কিরকম পজিটিভ রেজাল্ট আসতে পারে? বিজ্ঞাপন মুক্ত বিদেশি চ্যানেল মানেই তো আমাদের দেশীয় চ্যানেলের সুরক্ষা। এটা তো অবভিয়াসলি এটা ডিরেক্টলি কোরিলেটেড। যেটা আমি আগে বলছিলাম, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন করে বিদেশি কোম্পানিরা তার বাজার তৈরি করে ফেলছে বাংলাদেশে, যেখানে বাংলাদেশি চ্যানেলগুলোকে তার বাজার তৈরি করতে হলে তাকে দেশীয় চ্যানেলে যাওয়া ছাড়া বিদেশি চ্যানেল যাওয়ার কোনো উপায় নেই। তার সরকারের একটা অধ্যাদেশ আছে, বিদেশি চ্যানেলে বাংলাদেশি চ্যানেলগুলো বাংলাদেশি পণ্য যারা বাংলাদেশে বাজার করে তারা বিজ্ঞাপন করতে পারবে না, যেটা নিয়ে এফটিপিও এবং অন্যান্য আন্দোলনের সূচনা হয়েছিল। সো এইখানে আসলে আমাদের ডোমেস্টিক বাজার ইজ একটা ধারণা করা হয় 1500 কোটি টাকার টেলিভিশন বিজ্ঞাপনের বাজার, কিন্তু এর বাইরে সামষ্টিকভাবে যেসব বিদেশি চ্যানেল বাংলাদেশে বিজ্ঞাপন নিয়ে আসেন তার ভ্যালু যদি ধরা হয় সেটা প্রায় 2000 কোটি টাকা। এই 2000 কোটি টাকার উপর সরকারের কোনো কন্ট্রোল নাই, কোনো আয় নাই, কোনো রকম রয়্যালিটি বা ট্যাক্স ভ্যাট তারা কিছুই দেন না। হ্যাঁ, কেবল অপারেটরের মাধ্যমে যেটা দেন অডিয়েন্সদের সাবস্ক্রিপশন সেটা পান সরকার, কিন্তু বিজ্ঞাপন বাবদ যে আয়টা সরকারের প্রাপ্য সেটা সরকার কোনোভাবেই পান না। কিন্তু যে ছোট অংশটা যেটা দেশীয় চ্যানেলে বিজ্ঞাপন করে যাচ্ছে 1500 কোটি টাকা, তাদেরকে কিন্তু নানা রকম আইন, বিএসটিআই, নানা রকম অধিদপ্তরের আন্ডারে তাদেরকে অনুমতি নিয়ে বিজ্ঞাপন প্রচার করতে হয় এবং সরকারি রয়্যালিটি বা ভ্যাট ট্যাক্স এগুলো দিয়ে যেতে হয়। তো এটা তো একটা অসম প্রতিযোগী দীর্ঘদিন ধরে হয়ে আসছিল এবং এটা হওয়ারই কথা ছিল যে কোনো একটা সময় সরকার এই সিদ্ধান্তটা নেবেন দেশের স্বার্থে এবং দেশের টেলিভিশনের স্বার্থে, দেশের বিজ্ঞাপনদাতাদের স্বার্থে এই সিদ্ধান্তটা নেবেন এবং সেটা নিয়েছেন। তাতে বাবু ভাই যেটা বলে গেলেন তাতে কারো কারো অসুবিধা হয়েছে, সে অসুবিধাও কিভাবে, কারণ সবাই এখানে স্টেক হোল্ডার, আনোয়ার ভাইরাও স্টেক হোল্ডার, ডিস্ট্রিবিউটর স্টেক হোল্ডার এবং অডিয়েন্স একটা স্টেক হোল্ডার। অডিয়েন্সকে তো আমরা বঞ্চিত করতে পারি না। আজকের এই গ্লোবালাইজেশনের যুগে বিশ্বের বিভিন্ন কন্টেন্ট দেখার, সেই বিটিভি 2000 সালে সিএনএন দেখিয়ে আমাদের বিদেশি চ্যানেল দেখানোর অভ্যাস করেছিল, সকাল 7টা থেকে 10টা এরকম একটা সময় বিটিভিতে দেখানো হতো। তো সেভাবে তো ধীরে ধীরে এই বাজারটা উন্মুক্ত হয়েছে। উন্মুক্ত হওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা এটাকে কিভাবে দেশের স্বার্থে ব্যবহার করব সেটা উপেক্ষিত হয়েছে বিভিন্ন কারণে, বিভিন্ন সরকারের সময় এটা উপেক্ষিত হয়েছে এবং বিভিন্ন নীতিমালাও হয়েছিল এইটাকে নেওয়ার জন্য, কিন্তু নীতিমালাগুলো কার্যকর হয়নি। এখন যখন নীতিমালাগুলো কার্যকর করার সময় এসছে বা কার্যকর করার একটা যুগোপযোগী প্রয়োজন এসছে, তখন এটাতে কারো লাভ হচ্ছে, কারো অসুবিধা হচ্ছে। কিন্তু দিন শেষে আমি যেটা আশা করি সেটা হচ্ছে এই অসুবিধাটা হয়তো সাময়িক, কিন্তু দীর্ঘমেয়াদে বাংলাদেশের বিজ্ঞাপনের বাজার এবং বাংলাদেশি কোম্পানিগুলোর স্বার্থ দেখেই সরকার তার ভবিষ্যতের পরিকল্পনা নেবেন এবং আমাদের যারা স্টেক হোল্ডার আছেন তারাও আমাদেরকে এইভাবে সহযোগিতা করবেন। জি জনাব জিয়াউদ্দিন আদিল, আপনাকে অনেক ধন্যবাদ। আমি বলছিলাম আনিসুর রহমান তারেক, উনি এখন যুক্ত হয়েছেন, উনি ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের সভাপতি। জনাব আনিসুর রহমান তারেক, আমি জানি যে আপনাদের বিজ্ঞাপন সংগ্রহ করতে গিয়ে আপনাদের নানা রকমের চাপের মুখে পড়তে হয়, কিন্তু নতুন যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কি আপনাদের কাজটাকে একটু সহজ করে দিবে? জনাব আনিসুর রহমান তারেক, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো না, তারেককে এখনো যুক্ত করতে পারিনি। আমি জনাব আনোয়ার পারভেজ, আপনার কাছে আরেকবার একটু আসি। জনাব মোজাম্মেল বাবু ভাই যাওয়ার আগে যেটা বলে গেলেন যে আমাদের আসলে সবাইকে মিলে, আমরা কিন্তু কখনোই এমন ব্যাপার না যে কোয়াব আমাদের সাথে, আপনি যেটা বলেন 24 বছর ধরে কিন্তু আপনারা ইন্ডাস্ট্রির সাথে সাথেই আমরা একসাথেই বেড়ে উঠেছি। ফলে এখন যে চাপটা, আপনারা ডিস্ট্রিবিউটরের উপর চাপ দিতে পারেন, ডিস্ট্রিবিউটাররা বিদেশি চ্যানেলগুলোর উপর চাপ দিতে পারে, কিন্তু কোথাও না কোথাও করে, যেটা হারুন ভাই একদম শুরুতে বলছিলেন যে মানে সব দেশে এটা বাস্তবতা, এখন আর এটাকে অস্বীকার করার সুযোগ নেই। কিভাবে সমাধান হতে হবে সেটা বাবুভাই যেটা বলেন যে সবাই মিলে একটা উপায় বের করা, সেখানে আপনাদের কোনো ভাবনা আছে কিনা, বা এখন যে পর্যায়টা চলছে যে ক্লিন ফিট ছাড়া চলবে না, আপনারা আইন মানছেন বলছেন, ফাইন,
তাহলে বাংলাদেশের দর্শকরা কতদিন এইটা বঞ্চিত হবে, কতদিন বিদেশি চ্যানেল দেখা থেকে? যতদিন পর্যন্ত এখানে দুইটা হয়, আইনটা সংশোধন করা অথবা ক্লিন ফিডের স্ট্রাকচার তৈরি করা। যদি ক্লিন ফিডের ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করতে হয় তাহলে এটার একটা সময় লাগবে। এখন আবার সেই কথা আসতে পারে এত বছর তো গেল। আমি প্রথমেই বলেছি যে কিভাবে বছরগুলি পার হয়েছে। এখন যেটা আমাদের মোজাম্মেল বাবু বলে গেলেন যে আমরা সমস্ত পক্ষ বসে যে একটা জায়গায় এসে সরকারের সাথে বসে যে একটা টাইম ফ্রেম করে এবং বাস্তবিক অর্থে একটা স্টেপ নেওয়া যেতে পারে, এটা গেল একটা। দ্বিতীয়ত হলো যে আমি আবারও বলছি যে এটার সাথে আমরা যারা কেবল অপারেটর, এখানে কিন্তু আইনের মধ্যে দেওয়া আছে। এখানে আমাদের সদ্য হারুন ভাই আছে, বিটিভির মহাপরিচালক, এই সদ্য উনি বিদায় নিয়েছেন, ওনাদের সাথে টাইম টু টাইম আমাদের যোগাযোগ হয়েছে, আইন সম্বন্ধে জানে। যে ওখানে কিন্তু আইনে দেওয়া আছে যে আমি এজ এ অপারেটর আমি সরাসরি সিগন্যালটা আমি ডাউনলিঙ্ক করব এবং কোন রকম পরিবর্তন ছাড়া এটা গ্রাহক কেন্দ্রে পৌঁছে দেব, যদি আমার ভুল না হয়ে থাকে হারুন ভাই। আইনের মধ্যে কিন্তু এটা স্পষ্ট আছে। সুতরাং এটা ক্লিন করার দায়িত্ব কিন্তু এটা আমার না, এটা ক্লিন করার দায়িত্ব যে ব্রডকাস্টার যে ব্রডকাস্ট করছে তার, দ্বিতীয়ত হলো তার লোকাল যে ডিস্ট্রিবিউটার, এবং তাদেরও কিন্তু ক্লিন করার কোনো প্রসেস বা করা নাই, তারা ব্রডকাস্টারকে চাপ দিতে পারে। এখন যেটা হবে, যেহেতু আজকে একটা স্টেপ নেওয়া হয়েছে, আমি মনে করি যে স্টেপ নেওয়ার জন্য আমরাও সাধুবাদ প্রাপ্তি, বিকজ আমরা সেটা ইমপ্লিমেন্ট করেছি, গভর্নমেন্টের আইনটাকে আমরা মেনেছি, সেই মোতাবেক আমরা স্টেপ নিয়েছি। এখন নিশ্চয়ই বিদেশি ব্রডকাস্টাররা অন্তত বুঝতে পারছে যে না, এখন আর এখানে ক্লিন ফিট ছাড়া হয়তো যাওয়া সম্ভব না। এখন যদি সেরকম একটা সুনির্দিষ্ট ব্রডকাস্টারকে একটা সময় দেওয়া হয় যে ভাই তুমি এতদিনের মধ্যে যদি না দিতে পারো, দিস ইজ দ্য লাস্ট চান্স, তোমার চ্যানেল আমি আর চালাবো না। আর বাই দিস টাইম যদি যারা এখানে স্টেক হোল্ডার যারা আছে সবাই সব পক্ষ মিলে বসে যদি একটা সুন্দর প্ল্যাটফর্ম করা যায় যে কিভাবে এটাকে মানে ক্লিন ফিড হিসাবে আমরা করতে পারি, তাহলে কি আমাদের দেশীয় বাজারটাও ঠিক থাকবে, দেশীয় টেলিভিশনগুলো ঠিক থাকবে। অবশ্যই আমরা দেশীয় টেলিভিশনকে আমরা লালন করি, কারণ আজকে আমার এই অবকাঠামোটা তৈরি করতে 24 বছর লেগেছে। 93 সাল থেকে নিয়ে 2000 সাল 7 সাল পর্যন্ত কিন্তু আমি বিদেশি চ্যানেল নিয়ে বিজ্ঞাপনযুক্ত বিজ্ঞাপন মুক্ত চ্যানেল নিয়ে কিন্তু আমার যাত্রা শুরু। সুতরাং 9 বছর পরে যায় কিন্তু বাংলাদেশি স্যাটেলাইট চ্যানেলগুলি একে একে আসলো। একমাত্র বিটিভি ছাড়া কিন্তু সমস্ত চ্যানেলই কিন্তু থ্রু কেবল নেটওয়ার্কের মাধ্যমে চলছে। সুতরাং আমাদের অস্তিত্ব টিকে থাকলে বাংলাদেশি স্যাটেলাইট চ্যানেলের অস্তিত্ব টিকে থাকবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, এবং যারা উপস্থিত আছেন, ইশতিয়াক ভাই আছেন, ওনারাও বিশ্বাস করেন, কারণ আমরা হলাম গিয়া মেন বাহক এই মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য। সুতরাং এই সেক্টরটাকে একটা কথা, আপনারা কি ডিস্ট্রিবিউটরদের উপর চাপ দিয়েছেন যে ক্লিন ফিট ছাড়া তো আমরা চালাতে পারবো না, তাদের উপর চাপ দিলে তারা আবার ব্রডকাস্টারের উপর চাপ দিবে? অবশ্যই অবশ্যই, শুধু সেটা না, আমরা গত 2 তারিখে মিটিং করার পর মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে সভা শেষে, এবং আমাদের একটা ডিস্ট্রিবিউটর স্বয়ং নিজে পর্যন্ত ভারতীয় একজন ডিস্ট্রিবিউটর, আমি একটা জানতে চাই যে ধরেন ব্রডকাস্টাররা ক্লিন ফিট দিল না, কিন্তু ডিস্ট্রিবিউটররা তো সেই প্রযুক্তির সহযোগিতা নিয়ে ক্লিন করেই সম্প্রচার করতে পারে, যেটা মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে আছে। আমার আরেকটা প্রশ্ন আছে আনোয়ার ভাই, আমার একটা, সবগুলো বড় নেটওয়ার্কেরই ক্লিন ফিড একটা চ্যানেল থাকে, আবার ডার্টি ফিড একটা চ্যানেল থাকে। ক্লিন করার প্রশ্ন আসবে ডার্টি ফিডে, তো সেটা তো ডিফারেন্ট প্রযুক্তি, সেটা তারা করবেন, কিন্তু ক্লিন ফিডটা অ্যাভেলেবল আছে, একদম নাই তা তো না। না, একদম নাই, মানে একদম আছে, আমাদের কাছে অ্যাভেলেবল না। আছে তো অবশ্যই, পৃথিবীতে চলছে বিভিন্ন ভাবে বিভিন্ন ওয়েতে, কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল না, এটা হলো বাস্তব। আমিন ভাই, আমি সেই কথাটাতে যাচ্ছি, আমরা কিন্তু আমাদের লোকাল যারা ডিস্ট্রিবিউটর আছে তারাও কিন্তু ব্রডকাস্টারের সাথে মানে সেভারাল টাইম যোগাযোগ করেছে, এবং আজকে যেহেতু বন্ধটা হয়েছে, আজকে যেহেতু সরকারের আইন অনুযায়ী চ্যানেলগুলি বন্ধ হয়েছে, তারাও কিন্তু একটা স্ট্রং মেসেজ পেল যে না, বাংলাদেশে কিন্তু আগে যেভাবে গেল এখন এইভাবে যাওয়া যাবে না। নিশ্চয়ই তারাও একটা চিন্তা করবে, বাট এই টাইমের মধ্যে যদি তারা অলরেডি দে আর গেটিং দ্য মেসেজ যে আমরা যদি এই টাইমের মধ্যে একটা টাইম ফ্রেম করে যে সবকিছু একটু ঠিকঠাক করে আমরা মানে নেটওয়ার্ক ক্লিন ফিডের একটা সিস্টেম কিভাবে ইন্ট্রোডিউস করা যায় একটু চিন্তা ভাবনা করে, আমার মনে হয় যেটা 2 পক্ষ 3 পক্ষ মিলে বসে সমস্ত স্টেক হোল্ডাররা বসে সরকারের সাথে একটা আলোচনা করে একটা সমস্যার সমাধানের পথে যেতে হবে, কারণ না হলে দীর্ঘদিন এইভাবে আমরাও কিন্তু নেটওয়ার্কটা টিকিয়ে রাখতে পারবো না, যেটা বাস্তব কথা। একজন দর্শকের কাছে আমি কিন্তু যে
মাস শেষে অবশ্যই যে দায়বদ্ধ। আমার কিন্তু সেই রেভিনিউটা আমি কালেক্ট করতে পারবো না। জি, জনাব আনোয়ার পারভেজ, আপনাকে ধন্যবাদ। আনিসুর রহমান তারেক বোধহয় এখন যুক্ত হয়েছেন, আমি একটু ওনার কাছ থেকে অল্প করে জেনে নিয়ে আমরা বিরতিতে যেতে হবে। সেটা হলো যে আপনাদেরকে এই সিদ্ধান্তের কারণে আপনাদের কাজটা কি একটু সহজ হলো, বা আপনারা অনেক অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হতো, সরকারের এই সিদ্ধান্ত আপনাদের কি কতটা আপনাদের জন্য উপকারী হলো? প্রথমে সরকারকে ধন্যবাদ জানাই এই সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। এটাতে হবে কি, যেমন যে আদিল ভাই যেটা বিশ্লেষণ করতেছিলেন আসলে, যে এটাতে হওয়াতে আমাদের অনেক বিজ্ঞাপন, যেমন আমরা ইন্ডিয়ান অনেক কোম্পানি, যেটা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর বিজ্ঞাপন আমরা আমাদের দেশের বিজ্ঞাপন চ্যানেলে দেয় না, ওরা ওই ইন্ডিয়ান চ্যানেলে বিজ্ঞাপনটা দিয়ে সেটা আমাদের দেশটা কভার করে ফেলে। তো আমার ধারণা এটা বন্ধ হলে এই বিজ্ঞাপনগুলো আমাদের মার্কেটে ঢুকবে, এবং আমার ধারণা আমাদের ইন্ডাস্ট্রিটা আরো অনেক হেলদি হবে, এবং আমরা আরো ভালো জায়গায় যেতে পারবো, এবং আমাদের রেভিনিউটা অনেক বাড়বে। এবং আমাদের যে টেলিভিশনের বর্তমান যে অবস্থা দাঁড়িয়েছে, আসলে এখনকার বর্তমান সমাজ, মানে বাংলাদেশে আমার ধারণা ম্যাক্সিমাম মানুষই খুবই খুশি যে বিদেশি চ্যানেলগুলো বন্ধ হয়েছে। আমরা ধরেন আমাদের যে কেবল টেলিভিশন নীতিমালা যে আইন আছে 19-এর, আপনি 3-এর ধারা যদি দেখি, হিংসাত্মক, সন্ত্রাস, বিদ্বেষ, অপরাধ সম্বলিত কোনো অনুষ্ঠান প্রচার করা যাবে না। কিন্তু দেখেন এইসব বিদেশি চ্যানেল আসলে আমরা কি দেখতেছি, পরকীয়া দেখতেছি, মারামারি দেখতেছি, খুন কিভাবে হচ্ছে, ক্রাইম পেট্রোলের মতো এরকম প্রোগ্রাম আমরা দেখতেছি। এতে করে কিন্তু আমাদের ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের নতুন জেনারেশন কিন্তু আসলে এসব খারাপ জিনিস দেখে কিন্তু বড় হচ্ছে। তো আমি মনে করি সরকারকে ধন্যবাদ জানাই, এসব কারণে কিন্তু চ্যানেলগুলো বন্ধ হওয়া উচিত। শুধু বিজ্ঞাপনের কারণে যে আসলে বন্ধ হবে তা না। না, সরকার কিন্তু কোনো চ্যানেল বন্ধ করেনি, সরকার শুধু ক্লিন ফিড এনশিওর করতে চেয়েছে, বন্ধ করার কোনো সিদ্ধান্ত কিন্তু হয়নি, ক্লিন ফিড এনশিওর করতে পারছে। জি, ক্লিন ফিড ছাড়াও এইসব কারণে কিন্তু কিছু চ্যানেল বন্ধ হওয়া উচিত, সেটা আলাদা প্রসঙ্গ, আজকে সেই বিতর্কে আমরা হয়তো যেতে পারবো না। জনাব আনিসুর রহমান তারেক, আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাব। অনুষ্ঠান বিরতির পরে এসে আমরা জনাব হারুনুর রশিদ, আমাদের আসলে আজকে সবার অভিভাবক, যিনি গণযোগাযোগ ও সাংবাদিকতার ছাত্র এবং দীর্ঘদিন সরকারি চাকরির পরে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে অবসরে গেছেন। আমরা অনুষ্ঠান বিরতির পরে অনুষ্ঠান শেষ করব তার একটা কনক্লুসিভ বক্তব্য দিয়ে, যে এই পুরো জটটা কিভাবে খুলতে পারে এবং কিভাবে বাংলাদেশের টেলিভিশন, স্যাটেলাইট টেলিভিশন আরও সুরক্ষিত থাকতে পারে। আমরা ছোট্ট বিরতি দিচ্ছি, বিরতির পর ফিরবো আলোচনায়, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম বিজ্ঞাপন মুক্ত বিদেশি চ্যানেল সম্প্রচারের যে বাধ্যবাধকতা আইনে আছে, সেটি গত 1 অক্টোবর থেকে কার্যকর হয়েছে। তাতে আপাতত বিদেশি সকল চ্যানেল বন্ধ রেখেছেন কেবল অপারেটররা। তারা বলছেন সেটা আইন মানার জন্য তারা করছেন, কারণ তাদের কাছে কোনো তৈরি ক্লিন ফিড নেই। কিন্তু কিভাবে ক্লিন ফিড প্রস্তুত করতে হবে সেটা নিয়ে আসলে তারা অনেক দিনে, আইনটা 15 বছর আগের, এতদিন অনেক সময় ছিল, কিন্তু সেই প্রস্তুতি নেওয়া হয়নি। আমরা অনুষ্ঠান শেষ করব। আমাদের সাথে আছেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদ। শুধু বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক হিসেবেই নন, হারুনুর রশিদ বা গণযোগাযোগ ও সাংবাদিকতার ছাত্র এবং গণমাধ্যমের একজন অনুরাগী, অনুসরণকারী। ফলে তার কাছ থেকে আজকে আমাদের এই অনুষ্ঠানের শেষ করতে যাচ্ছি, যে সব মিলিয়ে যে জটটা লেগেছে, সেই জটটা কিভাবে যৌক্তিকভাবে সকল স্টেক হোল্ডারদের স্বার্থ সংরক্ষণ করেই সমাধান করা সম্ভব। আসলে আমি তো এতটা বিশেষজ্ঞ নই, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমরা আলোচনা করেছি যে অধিকাংশ চ্যানেলের ক্লিন ফিড আছে। আমি ক্লিন ফিড নেব নাকি আমি বিজ্ঞাপনযুক্ত ফিড নিব, সেটা তার সাথে আমার যে নেগোসিয়েশনটা হবে, এই নেগোসিয়েশনের সময় এটাকে আমাকে সুনির্দিষ্ট করতে হবে। আমাদের যে সমস্ত ডিস্ট্রিবিউটর বাংলাদেশে বিভিন্ন বিদেশি চ্যানেল তারা এখানে ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে, তাদেরকে ওই ব্রডকাস্টারের সাথে সেইভাবে নেগোশিয়েট করতে হবে। এখন কতগুলি বাস্তবতা আছে। ব্রডকাস্টার, আমরা যেগুলি খুব পপুলার চ্যানেল আমাদের দেশে, বিদেশি চ্যানেল, সেই ব্রডকাস্টাররা বাংলাদেশে একটু কম টাকায় সেইটা ডিস্ট্রিবিউশনের অনুমতিটা দেয়। কারণ হচ্ছে যে সেখানে যে বিজ্ঞাপনটা প্রচার হয়, সেটা বিজ্ঞাপনটা কিন্তু মূলত বাংলাদেশের মার্কেটকে বিবেচনা করে বিজ্ঞাপনটা প্রচার হয়। সেই ক্ষেত্রে যখন একজন ডিস্ট্রিবিউটর বলবেন যে আমি বিজ্ঞাপন ছাড়া ফিড নেব, তখন তাকে বলবে যে তাহলে তোমাকে আমার কাছ থেকে বেশি টাকায় কিনতে হবে। এই বেশি টাকায় কেনার যে নেগোসিয়েশনটা বা টাকা বাড়বে, এই ঝুঁকিটুকু কিন্তু নিতে হবে। ঝুঁকিটুকু নিতে হবে। এটা শুধু ব্যবসার বিষয় না, এটা আমার মান ইজ্জতের বিষয় আছে, দেশের একটা প্রাইডের ব্যাপার আছে।
যে আমি যত্রতত্র বিজ্ঞাপন নিয়ে চ্যানেল আমি চালিয়ে দিলাম, সেই প্রাইডটা আমাকে একটুখানি বজায় রাখতে হবে। এই ক্ষেত্রে অনেকে বলবেন, আমরা কেবল অপারেটরদের সাথে কথা বলেছি, তখনও তারা বলেছেন যে সেই ক্ষেত্রে আমাদের যখন ডিস্ট্রিবিউটররা বেশি টাকায় ফিড নিয়ে আসবে তখন গ্রাহক পর্যায়ে টাকা বাড়বে। তখন আমরা বলেছি যে এখন আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্তটা গ্রাহকই নিক, যে তিনি ওই বেশি টাকা বা যত জাস্টিফাইড অ্যামাউন্টের যে টাকা হয় সেই টাকা দিয়ে তিনি সেই চ্যানেল দেখবেন কি দেখবেন না এটা আগে থেকে অ্যাপ্রিহেন্ড করার কোনো কারণ নেই, এটা দর্শকের উপর ছেড়ে দেওয়া দরকার। আরেকটি বিষয় হচ্ছে যে আমি আমার মতো অল্প জানা দর্শক যারা আছেন তাদের জন্য বলি যে কোনো একটা কন্টেন্ট আসে একটা গেট দিয়ে আসে, এটা একটি বাড়িতে প্রবেশ করার মতো। আমাদের দেশে যখন আসে তখন একটা গেট দিয়ে আসে। যদি এই ব্রডকাস্টার যদি এই কাজটি না করে তাহলে আমার যে গেটওয়ে, আমাদের যে অনেকগুলি গেটওয়ে দিয়ে আমরা কন্টেন্ট নিয়ে আসি, সেই গেটওয়েকে ফিক্স করা যেতে পারে, যে ফিক্স করে নিয়ে এসে সেই গেটওয়েতে আমি টেকনিক্যালি যেটা করা সম্ভব, খুব কঠিন কাজ বলে আমার মনে হয় না। এটা মালয়েশিয়া করে, আমাদের পার্শ্ববর্তী দেশে এটা সিঙ্গাপুর করে, এটা আরো অনেক দেশ করে। সুতরাং সেই গেটওয়েতেই এই মেরামতটা করা সম্ভব, যেটা মোজাম্মেল বাবু শুরুতেই বলেছেন। সুতরাং আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে শুধুমাত্র যে আমার যে ব্রডকাস্টার, বিদেশি ব্রডকাস্টার, তিনি আমার দেশে যে অনুষ্ঠান দিচ্ছেন তার উদ্দেশ্যটাও তখন কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তিনি কি শুধু কি বাণিজ্যিক স্বার্থে আমার দেশের বিজনেসটা দিচ্ছেন, নাকি তার কোনো কালচারাল কন্ট্রিবিউশনও তিনি রাখতে চান। দুটাকে তো ব্যালেন্স করেই চলতে হবে। সেই মোটিভটা আমি বুঝতে পারবো, বুঝে আমিও সিদ্ধান্ত নিতে পারবো যে ওই চ্যানেল আমার প্রয়োজন আছে কি প্রয়োজন নাই। আমার দর্শক হিসেবে আমি সেই সিদ্ধান্তটা নেব। পাশাপাশি যেটা আমার যেটা কম্পালসারি মেজার যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে এই গেটটাকে আমি যদি আমার মতো করে আমি যদি কন্ট্রোল করতে পারি, আমার মতো করে যদি সাজাতে পারি, আমি কন্ট্রোল বলবো না, তাহলে সেই গেটটা দিয়ে আমি আমার মতো করে কন্টেন্ট এই দেশে আনতে পারবো। আজকে আমরা তো সিদ্ধান্ত নিতে পারি না, সিদ্ধান্ত দিলে কেউ মানবে না, কেন পৃথিবী খোলা, যে আমরা অমুক চ্যানেল দেখবো না, অমুক চ্যানেল আনবো না, চ্যানেল সবাই দেখে নেবে, যার যেভাবে দেখা প্রয়োজন সে সেভাবে দেখে ফেলবে। কিন্তু আমার এই জায়গাটা ট্রেডিশনাল মাধ্যমের যে প্রাইড এবং নেশন ওন যে ট্রেডিশনাল মাধ্যম, সেটার প্রাইডের জন্য এই কন্টেন্ট শুধু বিজ্ঞাপনের খাতিরেই নয়, আমার আরো অনেক কিছু যে কন্টেন্টের যে হ্যাজার্ড আছে, সেই হ্যাজার্ড থেকে ফ্রি থাকার জন্য আমাকে নানাভাবে ক্লিন ফিড নিতে হয়। যেটা আমাদের এই যে বিজ্ঞাপন যিনি দেখেন সেই বন্ধু তিনি বলেছেন যে আমরা তো স্পোর্টস এর সমস্ত কন্টেন্ট আমরা নিয়ে আসছি, তাহলে আমরা এন্টারটেইনমেন্ট কন্টেন্ট আমরা সেইভাবে নিয়ে আসি, সেইভাবে নিয়ে এসে আমরা দেখবো। অত বেশি চ্যানেল আমার দরকার কি, যে কয়টা আমি এফোর্ড করতে পারি আমি সেই কয়টাই দেখবো। এটা না করলে আবার যদি আমরা সবাই মিলে বসে আবার সিদ্ধান্ত নেই আইন পরিবর্তন খুব কঠিন ব্যাপার, এটা অত সহজ ব্যাপার না। আইনি বাধ্যবাধকতা এবং আইনি যে প্রভিশন আছে সেই প্রভিশনের মধ্যে থেকেই এই মেজারগুলি নেওয়া সম্ভব বলে মনে করি, এবং এটা সবার আন্তরিক প্রচেষ্টা দরকার। সেই প্রচেষ্টাটা যদি ব্রডকাস্টার নাও নেয়, ডিস্ট্রিবিউটরকেও নিতে হবে, কেবল অপারেটরকেও নিতে হবে। এই দুই পক্ষ যদি আন্তরিক প্রচেষ্টা নেয় তাহলে ডিস্ট্রিবিউটর হয় সে থাকবে, না হয় সে থাকবে না, তাকে একটা স্টেট সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু ডিস্ট্রিবিউটরকে তো সেই আমি অপশনে, এই সিঙ্গেল অপশনে তো আমি যেতে দিচ্ছি না, সেই জায়গাটায় আমাকে যেতে হবে দেশের স্বার্থে, দেশের টেলিভিশনের স্বার্থে, দেশের সংস্কৃতির স্বার্থে। জি জনাব হারুনুর রশিদ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। এবং মানে ক্লিন ফিড এখন বৈশ্বিক বাস্তবতা, বাংলাদেশ অনেক দেরিতে হলেও আইনটি পুরনো, সেটি এতদিন পরে হলেও বাস্তবায়ন করেছে, সেটা বাস্তবায়ন করতেই হবে, সেখানে আসলে কোনো বিকল্প নেই। দেশীয় টেলিভিশনগুলো সুরক্ষা নয় শুধু, যেটা হারুনুর রশিদ বলছিলেন যে কালচারাল প্রভাব, তারপরে আমাদের দেশের দেশপ্রেমেরও ব্যাপার আছে, যেটা ইশতিয়াক রেজা বলছিলেন, সব মিলিয়েই আমাদেরকে ক্লিন ফিডের বাস্তবতায় যেতে হবে। এই আইন বাস্তবায়নের ক্ষেত্রে যা যা চ্যালেঞ্জ, সেগুলি কীভাবে মোকাবেলা করা যায় সেটা নিয়ে আরও আগেই আলোচনা হওয়া উচিত ছিল, বা আলোচনা হলেও সেটা বাস্তবায়ন হয়নি, কিন্তু আলোচনা করা যেতে পারে। কিন্তু ক্লিন ফিডের বাস্তবতা থেকে আমাদের আসলে পিছিয়ে আসার সুযোগ নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।